অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২১। সারা রাস্তা রূপকথার মাথা চিন্তায় ফেটে যাচ্ছিল। বারংবার সেই অশ্রুনয়নের দৃষ্টির কথা মনে পড়ছে রূপকথার। কবি লেখকরা বলেন, ভালোবাসায় চোখ সবচেয়ে বড় প্রমাণ। যে চোখের দৃষ্টিতে বিপরীত ব্যক্তিটির জন্য মায়া দেখা যাবে, তখন বুঝে নিতে হবে সে সত্যি সত্যি তাকে ভালোবাসে। রূপকথা জানে এই কথা। সে দেখেছে মুনের চোখে কতটা বিরহ লুকিয়েছিল। তাহলে কেন বিয়ে করতে রাজি হল না দুজনে? কেনি বা মুনের চোখে সানজিদের জন্য জ্বলছিল। রূপকথা অতিষ্ঠ হয়ে উঠল। সে একবার মাথা ঝাঁকিয়ে নিল। মাথায় এত চাপ আর নেওয়া যাচ্ছে না। সে সব চিন্তা পাশে রেখে আশেপাশে খেয়াল করতে লাগল। বাড়ি ফিরে শারমিন আহসানকে সব জানাতেও হবে তার। সানজিদ আর শিশির এখন একটি উদ্যানের দিকে যাচ্ছে। গাড়ি শিশির ড্রাইভ করছে। পাশে সানজিদ বসে আছে। তার মুখ অনুভূতি শূন্য। এক দৃষ্টিতে সামনের দিকে চেয়ে আছে। শিশির এখনো পর্যন্ত তাকে কিছু জিজ্ঞেস করেনি। সময় দিচ্ছে একটু ধাতস্থ হওয়ার জন্য। সানজিদ খান বাংলাদেশের একটি বড় বিশ্ববিদ্যালয়ের থেকে মার্কেটিং সাবজেক্ট থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে। অবশ্য পড়াশোনা করার সময় থেকেই সে আহসান ইন্ডাস্ট্রিতে চাকরি করছে এবং দেখতে দেখতে ৭ বছর কাটিয়ে দিয়েছে। ইন্টার্নি থেকে শিশিরের বিয়ে হয়ে উঠার জার্নি ছিল যথেষ্ট স্মুথ। সানজিদ স্বভাবে হাস্যোজ্জ্বল একটা ছেলে। শিশির তো মাঝে মাঝে ভাবে, সানজিদ বলে ছেলেটা থেকে গেছে, না হলে ওর জায়গায় অন্য কেউ থাকলে কবে পালিয়ে যেত চাকরির থেকে। শিশিরকে সহ্য করার ধৈর্য হয়তো পৃথিবীতে শুধুমাত্র দুজনকে দিয়েছে, সানজিদ আর ওর মাকে। রূপকথার সামনে কখনো সে নিজের আসল রূপে আসেনি। যাই হোক, সানজিদকে সহজে রাখতে দেখা যায় না। যেটা আজ গেছে, এইটাই শিশিরের কাছে চিন্তার বিষয়। গাড়ি উদ্যানে এসে থামল। গাড়ি থামতেই সানজিদ একবার বাইরে চোখ বুলিয়ে নিল। বিশাল বড় উদ্যান। এই উদ্যানে সচরাচর আসা পড়ে ওদের দুজনের। কাজ করতে করতে যখন একঘেয়েমি লেগে যেত, তখনই শিশির আর সানজিদ চলে আসে এখানে। আসার অভ্যাসটা সানজিদই করেছে। এখানে আসলেই মনটা আপনাআপনি ভালো হয়ে ওঠে। তাই হয়তো শিশির সানজিদকে এখানেই এনেছে। দুজনে গাড়ি থেকে নামল। এই উদ্যানের সোজা যে একটা বিশাল বটগাছ আছে, সেখানেই দুজনে বসে। আজও তার ব্যতিক্রম নয়। দুজনে নিঃশব্দে এগিয়ে গেল গাছটার কাছে। সরি স্যার। কিসের জন্য? দুজনে বসল গাছতলায়। ফুরফুরে হাওয়া বয়ে চলছে। একটা শীতল আবহাওয়া বিরাজ করছে চারপাশে। বিকাল হওয়ায় পাখিদের কিচিরমিচিরের শব্দ যেন একটু স্পষ্ট শোনা যাচ্ছে। ঢাকা শহরের রোবটিক জীবন এই জায়গাকে ছুঁতে পারে না। এখানে আসলে মানুষের তার আসল রূপে ফিরে আসে। সানজিদ মুখ অত্যন্ত গম্ভীর। গলার স্বরও ভারী। সে শিশিরের প্রশ্নে কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবির সামনে সিগারেট খাওয়ার জন্য। ও সানজিদ, তুই কি জানিস আমি তোকে কতটা স্নেহ করি? শিশির সানজিদের দিকে শান্ত দৃষ্টিতে তাকাল। সানজিদ বুঝতে পারছে শিশির কি বলতে চাচ্ছে। সে মাথা নাড়ায়। সে জানে। শিশির সানজিদের কাঁধে হাত রেখে বলে, তাহলে সত্যি করে বলো, ওখানে কি ঘটেছে তোদের মাঝে? সানজিদ জানত শিশির এটাই জিজ্ঞাসা করবে। সে দীর্ঘশ্বাস ছেড়ে শিশিরের দিকে তাকাল। নিজেকে সামলিয়ে বলা শুরু করল, ঘরে যাওয়ার পর যথাক্রমে যেভাবে পাত্র-পাত্রী একসাথে কথা বলে, ঠিক আমরাও কথা বলেছি। কিন্তু কথা বলার পুরো সময়ে তার মুখ কেমন নির্স হয়েছিল, যেন কিছু একটা চলছে তার মধ্যে। সে এই দুনিয়াতেই নেই। আমি তখন তাকে জিজ্ঞেস করে, কোনো সমস্যা কিনা? সে বলে, আমি একটি ছেলেকে পছন্দ করি এবং সেও আমাকে পছন্দ করে, কিন্তু মা আমার বিয়ে তার সাথে দিবে না, কারণ সে আপনার মতো প্রতিষ্ঠিত নয়। এই বিয়েতে আমার কোনো মতো নেই। আমি চাই না বিয়ে করতে। থামল সানজিদ। তার মুখ আবার লাল হয়ে গেছে। শিশির বুঝল রাগের কারণ, ইগোতে হ্যাট করেছে। মুখের পর নিজের পছন্দের মেয়ে না বলে দিয়েছে। এটা যেকোনো পুরুষের স্বার্থে ঘা লাগার মতো। সানজিদেরও একই অবস্থা। ইগো, কষ্ট সব একসাথে মিলে মাথা গরম করে দিয়েছে সানজিদের। আর সিগারেট আছে তোর কাছে? শিশির জিজ্ঞেস করল। সানজিদ ভ্রু কুঁচকে তাকাল, তারপর বল, আছে। দে তাহলে। তোর ভাবি আসার পর তো প্রায় সিগারেট ছেড়ে দিয়েছি। হঠাৎ মনে পড়ল আমিও একজন হেভি স্মোকার। সানজিদ আর কোনো কিছু জিজ্ঞেস করল না। সে সিগারেট বের করে দিল, সাথে লাইটারও। শিশির আর সানজিদ স্মোক আর ড্রিঙ্ক দুটোই করে। তবে ড্রিঙ্কিং রেগুলার নয়। যখন ফ্রি মাইন্ডে থাকে তখন দুজনে একসাথে ড্রিঙ্ক করে। সানজিদও সিগারেট ধরালো শিশিরের সাথে। দুজনেই চুপ।
হঠাৎ শিশিরের মোবাইলে টুং করে একটা শব্দ হল, মেসেজের নোটিফিকেশন এসেছে। সে ফোন বের করে দেখল, স্ক্রিনে রূপকথার মেসেজ, সে বাড়িতে ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। সানজিদের সাথে আছে বলেই ফোন করে ডিস্টার্ব করেনি রূপকথা। শিশির মেসেজের দিকে তাকিয়ে মুচকি এসে হাসকি স্বরে বলে, প্রেম করার যুগে তুই যদি অ্যারেঞ্জ ম্যারেজ করিস, ব্যাপারটা কেমন না? তার থেকে মনের কথা ভুলে যা, নতুন করে কোনো মেয়েকে পটা, তারপর বিয়ে করে নে। এত সুন্দর একটি চেহারা দিয়েছে কেন? সানজিদ হাসবে না কি কাঁদবে বুঝতে পারল না। তার পাশে বসে থাকা লোকটা কখন সিরিয়াস থাকে কখন গম্ভীর থাকে, সেটা কি সে নিজেও জানে? বোধ করি সে নিশ্চয়ই জানে না। অন্যরা জানে তারে, তিনি কেমন করে জানবে? সানজিদ হেসে ফেল। শিশির সিগারেটে শুকটান দিয়ে হাসল, তারপর বল, চল। কোথায়? তোর ব্রেক আপ হওয়ার খুশিতে আহসান মঞ্জিলে আজ পার্টি, ভুলে গেছিস? বলে আবার ঠোঁটে সিগারেট ছোয়াল। সানজিদ উঠে দাঁড়িয়ে হিসহিসিয়ে বল, স্যার, এটা মোটেও ব্রেক আপ না, একটা সাধারণ বিষয়। তোকে দেখে তো মনে হচ্ছে না। রূপকথা চেঞ্জ করে এসেই শারমিন আহসানকে বিস্তারিত সব খুলে বল। শারমিন আহসান তো কিছুক্ষণের জন্য থো মেরে গেলেন। রূপকথাও চুপ করে রইল। দুজনের মনই খারাপ। রূপকথা কিছুক্ষণ পর বলে, ভাইয়া আজ এখানেই থাকবে। সেটাই ভালো। আমি ওর পছন্দের সব খাবার নিজ হাতে তৈরি করব। আমিও আপনাকে সাহায্য করব। রূপকথা লাফিয়ে উঠল। তার মুখ দেখেই বোঝা যায় সে কতটা উৎসাহী, কিন্তু শারমিন চৌধুরী মোটেও না। তার মুখ নেতিয়ে গেল। সে ঝটপট উঠে দাঁড়িয়ে বলল, কোনো দরকার নেই মা আমার। আমি আছি তো, আমি করে নিব। আর সাহায্য করার জন্য সোফিয়া আসে তো। তোর রান্নাঘরে আসতে হবে না। শারমিন আহসানের এমন কথা বলার কারণ রূপকথার রান্না করার নমুনা সে দেখেছেন। আগের দিন শিখতে চেয়েছিল শাশুড়ির কাছ থেকে। প্রথমে বারণ করলেও তিনি এক পর্যায়ে রাজি হন। সব কিছুই ঠিক চলছিল, কিন্তু রুটি বানানোর সময় রূপকথা জেদ ধরল সে রুটি গরম করবে, ব্যাস। সে রুটির দিকে আর ফিরে তাকানো যায়নি। পুড়ে পুরো কালো হয়ে গেছিল। সেখান থেকেই শারমিন আহসান ঠিক করেছেন, তিনি আর তার বৌমাকে রান্নাঘরে ঢুকতে দিবেন না। আজ রুটি জ্বালিয়েছে, কাল যদি নিজেকে জ্বালিয়ে ফেলে তাহলে চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২২। শিশির আর সানজিদ একসাথে বাড়িতে প্রবেশ করছে। তাদের মুখের চাহনি এখন আগের থেকে কিছুটা স্বাভাবিক। আগের মতো অস্থিরতা এখন আর তাদের চাহনিতে দেখা যাচ্ছে না। বাড়িতে প্রবেশ করতেই শিশির সোফায় গিয়ে শরীরটা হেলিয়ে দেয় এবং ভঙ্গিতে বসে যেন সে ভীষণ ক্লান্ত। সানজিদ পাশের সিঙ্গেল সোফায় বসেছে। বাইরে এতক্ষণে সূর্য অস্ত গেছে। পশ্চিম আকাশের সোনালি আভা আসতে আসতে সরে যাচ্ছে। এগিয়ে আসছে ঘন কালো অন্ধকার। রূপকথা ইতিমধ্যে বাইরে লিভিং রুমে বসে থাকা দুজনের জন্য ২ গ্লাস জল নিয়ে এসে হাজির হল। তাদের দুজনের দিকে গ্লাসের ট্রে এগিয়ে দিয়ে হেসে বল, পানি পান করে ঘরে যেয়ে হাত মুখ ধুইয়ে ফ্রেশ হয়ে নেন আপনারা। শিশির সোজা হয়ে বসল। বুজের দিকে এক দৃষ্টে চেয়ে থেকে বল, মা কোথায়? তিনি তো রান্নাঘরে। আজকের রাতের জন্য রান্না করছেন। রূপকথা উত্তর দিল। শিশির আর কিছু জিজ্ঞেস করল না। সে ট্রে থেকে একটা গ্লাস তুলে নিল। সানজিদও নিল। রূপকথা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সানজিদের দিকে। তার ভাবতেও কেমন লাগছে, এই লোকটাই আজকের বিকালের সে। এখন কত শান্তশিষ্ট ঠেকছে, কিন্তু তখনের চাহনি এখনের সাথে মোটেও মিল নেই। মুন নিজের ঘরের স্টাডি টেবিলের সামনে বসে আছে। পুরো ঘর জুড়ে অন্ধকার করে রেখেছে। আলো বলতে শুধুমাত্র টেবিলের কাছে টিম টিম করে জ্বলতে থাকা ল্যাম্প লাইটটি। মুনের চাহনি ভীষণ রকমের উদাসীন। অথচ তার হওয়ার কথা ছিল সবচেয়ে খুশি। কেন খুশি হতে পারছে মুন বুঝল না। খারাপ লাগছে। সে তার শখের ডায়েরি বের করল। কলমদানি থেকে একটা কলম তুলে নিল। ডায়েরির একটা ফাঁকা পৃষ্ঠা বেছে নিয়ে সে লেখা শুরু করল। আজকের দিনটা কেমনভাবে যেন চলে গেল। সবকিছু ভাবনা চিন্তা করে করলেও এলোমেলো হয়ে গেছে। সবকিছু পরিকল্পনার অনুযায়ী হয়েছে, তারপরও কেন এত খারাপ লাগছে? লোকটার চেহারা যেন চোখের সামনে একদম সেটে গেছে। চোখ বন্ধ করলেই তার ছবি। কি অদ্ভুত এক প্রতিক্রিয়া! আমি কি প্রেমে পড়ে গেছি সত্যি? ভালোবাসছি যার সাথে বিয়ে আমি নিজ হাতে নষ্ট করেছি। অমন রূপ। সত্যিই বড্ড কম মানুষই আছে। প্রকাণ্ড শরীর, প্রশস্ত কাঁধ। তার চুলগুলোর ফাঁকে প্রশস্ত কপালটি উকি দেয়। তীক্ষ্ণ চোখ দুটি, যা আমার মনের অনুভূতি বুঝতে সক্ষম। খাড়া নাকটা আর তারই নিচে গোলাপি ওষ্ঠধর। আমাকে দেখে কিভাবে কাঁপছিল।
মুন লেখা থামিয়ে দিল। সামনে তাকিয়ে চটজলদি নিজের গালে কষিয়ে 2-3টে চট বসিয়ে দিল। তারপর চুলগুলো মুঠিতে আবদ্ধ করে বিটবিট করে। এসব কি লিখছিস মুন? একটা পুরুষ মানুষের ঠোঁটের বর্ণনা দিচ্ছিস? লুচ্চামিরও একটা লিমিট থাকে, বলে চুলগুলো টানতে থাকে। মুনের চঞ্চল মনটা আজ আর তার কন্ট্রোলে নেই, বেকাবু হয়ে উঠেছে। কিন্তু কেন? কেন এর উত্তর বারবার খুঁজছে, তবে খুঁজে পায় না। সে অসহায় বোধ করে। অসহায় হয়ে পড়লে যাকে সবচেয়ে বেশি মনে পড়ে, তাকেই স্মরণ করল। হে খোদা! কি করব? মানুষটাকে কি আমি ভালোবেসে ফেলেছি? আমি কিছুই বুঝতে পারছি না, তুমি প্লিজ কোনো সাইন দাও আমাকে, বলে পা তুলে নিল চেয়ারের উপর। 2 পায়ের মাঝে মুখ গুজে দিয়ে পড়ে রিল। হঠাৎ লিভিং রুম থেকে মৃদুধূন ভেসে আসল। যখন অরূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়। যখন অরূপ স্মরণ হয়, থাকে না লোকলজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই। লালন ফকির ভেবে বলে সদাই। ওই প্রেম যে করে সে জানে। প্রেম যে করে সে জানে। মুন মাথা তুলে বসল। উপরের দিকে তাকিয়ে মুখে একগাল হাসল। বুক থরথর করে কেঁপে উঠছে। গায়ের লোম খাড়া হয়ে উঠল। তার যেন মনে হল আল্লাহ তাকে বার্তা পাঠিয়েছে। সে আবার কলম ধরল। লিখতে শুরু করল। হ্যাঁ, আমি ভালোবাসি। লোকটাকে ভালোবেসে ফেলেছি। কিন্তু তাকে তো আমি পেয়েও হারিয়েছি। এখন কিভাবে বলবো তাকে, কিভাবে পাবো তাকে কাছে? আমার মিথ্যাকে সে বিশ্বাস করে, বিয়ে ভেঙে চলে গেছে। এখন কি আর সত্যিটাকে বিশ্বাস করবে সে? নিরাশ ভঙ্গিতে হাত চলা বন্ধ হয়ে আসল। বুকের মাঝে চাপা ব্যথা অনুভব করতে পারছে সে। ভয়ও করছে তার মাঝে। ডিনার শেষ, 3 জনে বাগানে এসেছে। বাগানের এই দিকটাই একটি সাদা রঙের বাল্বও জ্বলছে। এটা সারা রাত জ্বলবে। বাগানটি শারমিন আহসানের অনেক কাছের জায়গা। তার শখে তৈরি হয়ে এই বাগানটি। পরবর্তীতে বাগানের পরিসর এতটাই বেড়ে গেল যে শারমিন আহসান নিজে একা আর বাগানের খেয়াল রাখতে পারলেন না। সেই জন্য একজন মালিকে নিযোগ দেওয়া হল। বর্তমানে সেই মালি নীলুই এই বাগানের দেখাশোনা করে। রূপকথা, শিশির আর সানজিদ একসাথে চেয়ারে বসেছে। রূপকথা এখনও জানে না পুরো বিষয়, তবে শিশির তাকে কিছুটা হিন্ট দিয়েছে, যা শুনে সে আন্দাজ করতে পারছে আসল ব্যাপারটা। শিশির আর সানজিদের হাতে শারমিন আহসানের তৈরি করা ব্ল্যাক কফি উইথ আউট সুগার, আর রূপকথার হাতে লাল চা। সে বিন্দু মাত্র কফি পছন্দ করে না, তাও যদি হয় চিনি ছাড়া, তাহলে তো সে ফিরেই তাকাবে না। 3 জন চুপচাপ বসে নিজ নিজ মগে চুমুক দিচ্ছে এবং গম্ভীর পরিবেশে রূপকথার দম বন্ধ হয়ে আসছে। বুঝতে পারছে না কি জিজ্ঞেস করলে পরিবেশটা একটু হলেও হালকা হবে। আচ্ছা সানজিদ, তুই কি এর আগে প্রেম করেছিস কখনো? হঠাৎ শিশিরের এমন প্রশ্নে সানজিদ আর রূপকথা 2 থতমত খেয়ে গেল। দুজনের মুখের চাহনি ফ্যাকাশে হয়ে গেল। সানজিদ একটু অপ্রস্তুত হয়ে উঠল। সে রূপকথার দিকে একবার চাইল, তারপর একটু ইতস্তত বোধ করে বলে, করেছি স্যার। ভার্সিটিতে 2টো করেছিলাম, তবে সিরিয়ার ভাবে কোনোটাই হয়নি। শিশির কফির কাপে চুমুক দিল, তারপর গম্ভীরভাবে মাথা নাড়িয়ে বলে, তাহলে তো সমস্যা নেই। প্রেম করার এক্সপেরিয়েন্স আছে, আরেকটা মেয়েকে পটিয়ে ফেল। স্যার, প্রেম করার মুড নাই। প্রেম করতে গেলে আপনার কাজ কে করবে? প্রেমিকাকে সামলাবো নাকি আপনাকে সামলাবো? তিরিক্ষি মেজাজে সানজিদ বলে উঠল। তার বলার ধরন শুনে রূপকথা ফিক করে হেসে দিল। শিশির দুজনের দিকে কড়া চোখে তাকালো, তবে কাজ করল বলে মনে হল না। রূপকথা তার জগতেই হেসে বেড়াচ্ছে আর সানজিদ মুখ ফুলিয়ে অন্যদিকে ফিরে চাইল। শিশির একটি দীর্ঘশ্বাস ছেড়ে বলল, অবশ্য কপালে যে থাকে সে ঠিকই চলে আসবে। প্রেম করলেই ভালো বউ পাওয়া যাবে এর কোনো মানে নেই। রূপকথা হাসি থামিয়ে দিল। সানজিদ মুখ ঘুরিয়ে ফের শিশিরের দিকে তাকাল। শিশিরের কণ্ঠে বলা কথাগুলো কেমন দর্শন গানের মতো লাগল দুজনের কাছে। রূপকথা শিশিরের কথার মর্ম হালকা বুঝতে পেরে, তবে সানজিদ ঠিক জানে শিশির এমন কথা কেন বলছে। শিশিরের অতীত সম্পর্কে সে সম্পূর্ণরূপে অবগত। সানজিদ দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ে রইল। চারদিকে নিস্তব্ধতা বিরাজ করতে শুরু করল। 3 জনে চুপ, হাতে মগ। বাইরের ঠান্ডায় এমন নিস্তব্ধ রূপকথার কাছে ভয়ঙ্কর ঠেকল। চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব 23। সকালে ঘুম ভাঙতেই রূপকথা নিজেকে শিশিরের বাহুদয়ের মাঝে আবিষ্কার করে। গতরাতে সে শিশিরের আগেই ঘরে চলে এসেছিল। শিশির আর সানজিদ বাগানে বসে আড্ডা দিচ্ছিল। কত পরে শিশির ঘরে এসেছে রূপকথা জানে না। ভীষণ ক্লান্তিতে সে ঘুমিয়ে পড়েছিল।
ঘুম ভেঙে শিশিরের মুখ দেখতেই কিছুক্ষণের জন্য রূপকথার সারা শরীরে হিমশীতল শিহরণ বয়ে গেল। সে অপলক চোখে তাকিয়ে আছে ঘুমন্ত শিশিরের দিকে। রূপকথার মনে হল শিশির ঘুমন্ত অবস্থায় বেশি হ্যান্ডসাম লাগে। অনিমেষ চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ রূপকথার ফোনের অ্যালার্ম বেজে উঠল। সঙ্গে সঙ্গে রূপকথার তৎপরতা শুরু হয়ে গেল। শিশিরের ঘুম অত্যন্ত পাতলা, সুতরাং নড়াচড়া ও সাবধানে করতে হবে। রূপকথা অতি সাবধানে বিপরীতে ফিরল। একবারের জন্য শিশিরের দিকে ফিরে তাকাল। না, এখনও ঘুমাচ্ছে। রূপকথা একটা লম্বা শ্বাস ছেড়ে শিশিরের হাত সাবধানে সরাচ্ছে। হঠাৎ শিশিরের হাতের বাঁধন শক্ত হয়ে উঠল। রূপকথা চমকে উঠল। কিছু বুঝার আগেই শিশির তাকে টেনে নিল নিজের একদম কাছে। আকস্মিক সব কিছু হওয়ায় রূপকথা কিছুক্ষণ হা হয়ে চেয়ে রইল শিশিরের দিকে ফিরে। শিশিরের চোখ বন্ধ, তবে ঠোঁটে মুচকি হাসি ফুটে রয়েছে। তার মানে লোকটা জেগে আছে। রূপকথা একটু নড়েচড়ে উঠতে গেল, তখনই শিশির ঘোর লাগানো কণ্ঠে বলে উঠল, উফ, এত নড়ছ কেন জান? বরের সুখের ঘুম সহ্য হচ্ছে না। তাকে জাগিয়ে সকাল সকাল রোম্যান্স করতে ইচ্ছে করছে। রূপকথা বিস্মিত হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে শিশির তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। তার নড়াচড়াও প্রায় বন্ধ হয়ে এসেছে। শিশির রূপকথার দিকে তাকিয়ে আছে। তার চোখ সদ্য ঘুম থেকে উঠা মানুষের মতোই, তবে কেমন নেশাযুক্ত। রূপকথা সেই দৃষ্টিতে নিজেকে হারিয়ে ফেলছে। সকাল সকাল কি বাজে কথা বলছেন আপনি? রূপকথা চোখ সরিয়ে বল। তার কণ্ঠে বিরক্তি প্রকাশ করতে চাইলেও সে পারছে না। তার ভালোই লাগছে বরের বাহুর বাঁধনে এমনভাবে আবদ্ধ হয়ে পড়ে থাকতে। তাই বলে সেটা কি মুখে প্রকাশ করবে? ক্যাভি নেহি। বুজের সাথে রোম্যান্সের কথা বলতে আবার কিসের আজে বাজে কথা শুনি? জান, আমার সকাল সকাল রোম্যান্স করতে ইচ্ছে করছে। রূপকথার চোখ বড় বড় হয়ে উঠল। একটু আগ পর্যন্ত যা কথোপকথন চলছিল সব ঠিক ছিল, তবে এটি একটু বেশি বেশি হয়ে গেল না? রূপকথা মাথা নাড়িয়ে শিশিরকে জোর লাগিয়ে সরিয়ে দিতে চাই, কিন্তু সেটা কি সম্ভব? শিশির এক ইঞ্চিও নড়ল না। উল্টে রূপকথাকে শক্ত করে জড়িয়ে নিল নিজের বক্ষ মাঝে। রূপকথা শিশিরের টি শার্ট খামচে ধরল। আপনি কি জানেন আপনার মাথায় স্নায়ুতন্ত্রের 2-3টে নিউরন ঢিলা হয়ে গেছে? রূপকথা শিশিরের বুকের মাঝে মুখ লুকিয়ে হিসহিসিয়ে বল। শিশির ঠোঁটের হাসে, তারপর ভারী হাসকি টোনে বলে, আমার সাইকোলজিস্ট বলেছি বটে, তবে অত একটা মাথা ঘামায়নি। এখন যেহেতু তুমি বলছো, তাহলে তাড়াতাড়ি মাথার 2-3টে নিউরনগুলোকে টাইট দিয়ে দিতে হবে। কিন্তু কি দিয়ে টাইট দিব বলো তো? রূপকথা দীর্ঘ শ্বাস ছাড়ল। লোকটার সাথে সে কথায় পারবে না। আজব ক্যারেক্টার। রূপকথা মুখ তুলে তাকালো শিশিরের দিকে। এবারে তার চোখে একটু বিরক্তির ছাপ দেখা যাচ্ছে। শিশিরের হাসি চওড়া হয়ে উঠল। সাথে সাথে বলল, ইউরেখা, নিউরন টাইট দেওয়ার উপায় পেয়ে গেছি। উৎসাহিত কণ্ঠে কথাগুলো বলেই রূপকথার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল শিশির। রূপকথার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। শিশির তাকে নড়াচড়া করার কোনো সুযোগই দিচ্ছে না। রূপকথা অপ্রাণ চেষ্টা করল শিশিরকে সরিয়ে দেওয়ার, কিন্তু ব্যর্থ চেষ্টা। সে এক পর্যায়ে হাল ছেড়ে দিয়ে শিশিরের কলার চেপে ধরল। সারা শরীরের লোম খাড়া হয়ে গেছে। প্রত্যেকবার যখনই শিশির তার কাছে আছে, তখনই তার মধ্যে দিয়ে এক তরঙ্গ খেলা করে। বিছানার থেকে উঠতে প্রায় 1 হাত যুদ্ধ করতে হয়েছে রূপকথার। শিশির তাকে কোনোভাবেই ছাড়বে না। রূপকথাও যে উঠতে চাচ্ছিল এমন নয়, তবে তার ক্লাস রয়েছে। গত দিন একবার যায়নি সে। রূপকথা একটা সময় ভাবত ভার্সিটিতে উঠলে পড়াশোনা নেই, ঘুরে ফিরে বেড়ানোর জায়গা হচ্ছে ভার্সিটি, ক্লাস করে কেউ। কিন্তু এই সব ধারণা ভুল প্রমাণিত করে দিয়েছে তার অনার্স লাইফ। ফার্স্ট ইয়ারে কুত্তার মতো দৌড়ানি করিয়েছিল তাদের টিচাররা। সেই স্মৃতি মনে পড়লে এখনও গায়ের রক্ত হিম হয়ে আসে। রূপকথা তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিল। শিশির তখনই খাটে শুয়ে আছে। চোখ পিটপিট করে আয়নার সামনে দাঁড়িয়ে থাকা চুলে চিরুনিরত রূপকথার দিকে তাকিয়ে আছে। ভারী মিষ্টি লাগছে রূপকথাকে। একটি বেবি পিঙ্ক 3 পিস সেট পরেছে। শিশির উঠে বসল। রূপকথার চিরুনি করে চুল বাঁধতেই যাবে, শিশির গম্ভীর কণ্ঠে বলে উঠে, চুল ছাড়া থাক, সুন্দর লাগছে। রূপকথা অবাক হয়ে পিছনে ফিরে তাকায়। এমন গম্ভীর মুখ আর গলা নিয়ে কেমনে প্রশংসা করছে। প্রশংসার থেকে তো হুমকি বেশি লাগল রূপকথার কাছে। শিশির ভাবলেশীন চোখে তাকিয়ে আছে। রূপকথা হাসার চেষ্টা করে সামনে ফিরল। চুল বাঁধল না। বরের কথা কি অমান্য করা যায়? রূপকথা এবার একে একে চোখে গাঁট করে কাজল দিল, তারপর ঠোঁটে হালকে করে লিপস্টিক ছুঁইয়ে হাত দিয়ে মিশিয়ে দিল। এই সবই শিশির দেখছিল। তার প্রতিবিম্ব আয়নায় দেখা যাচ্ছে।
সবশেষে রূপকথা হাতে ঘড়ি পরে কাঁধে ব্যাগ তুলে নিল। শিশিরের দিকে তাকিয়ে হাত তুলে বিদায় জানিয়ে বাইরে চলে যাচ্ছিল। তখনই শিশির খাটের থেকে উঠে এসে রূপকথাকে পিছন থেকে টেনে জড়িয়ে ধরল। কি করছেন? ছাড়ুন, লেট হয়ে যাচ্ছি তো। রূপকথা বিরক্তির স্বরে বল। আজ শিশিরের হলোটা কি? শিশির রূপকথার কানের কাছে মুখ নিয়ে এসে ফিস ফিস করে বলে, বরকে আদর না করেই চলে যাচ্ছ সোনা। দ্যাটস নট ফেয়ার। আগে আদর করো তারপর যেতে দিব। রূপকথা বুঝল না, এমন ভান করে শিশিরের দিকে তাকিয়ে বল, কিসের আদর? আমি তো কোনো আদর দিতে পারি না। শিশির কোনো জবাব দেয় না। সে আগের মতোই রূপকথাকে জড়িয়ে দাঁড়িয়ে থাকে। রূপকথা বুঝতে পারে শিশির যা চাচ্ছে তাকে তা না দেওয়া পর্যন্ত সে ছাড়বে না, তার যদি রাত হয়ে গেলেও না। রূপকথা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে নিরাশ ভঙ্গিতে শিশিরের দিকে ফিরে দাঁড়ায়। গভীর নিঃশ্বাস নিয়ে চোখ বুজে শিশিরের গোলাপি ওষ্ঠধরের দিকে এগিয়ে যায়। বাকিটুকু আপনারা বুঝে নেন নিজ দায়িত্বে। রূপকথা ভার্সিটিতে এসেছে। বাড়ি থেকে কি করে বেরিয়েছে সেটা শুধু সেই জানে। শিশির একটু হলে তাকে আটকিয়ে দিত। কোনোভাবে হাত ফসকে পালিয়ে এসেছে। গাড়ি ভার্সিটির মুখে এসে থেমেছে। এর থেকেও ভিতরে যাওয়া যায়, তবে রূপকথা এখানেই নেমে যায়। গেটের সামনে দাঁড়াতেই অতি পরিচিত একটা মুখ এগিয়ে আসতে দেখল সে। সাদাফ। পিছনে চিত্রা আর রোহান। রূপকথা বিস্মিত হাসি ফুটিয়ে এগিয়ে গেল সাদাফের দিকে। তাকে দেখে রূপকথা অবাক হলেও ভারী খুশি হয়েছে। সাদাফ রূপকথার সামনে দাঁড়াতে চোখ সরিয়ে নিল অন্যদিকে। এই মুখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। কষ্ট হবে নিজের মনকে বুঝাতে। কবে এলে তুমি? এই তো গতকাল সকালে। দুজনে বন্ধু হলেও তাদের বন্ধুত্ব কখনো তুইতে যায়নি, কখনো মন থেকেই কেউ বলেনি। তা এখন কোথায় যাচ্ছ? এয়ারপোর্টে। 3 ঘন্টার পর ফ্লাইট। সাদাফ এসেছিল 1 সপ্তাহের জন্য, তবে বিশেষ কারণে। সেই বিশেষ কারণটাই এখন আর নেই, তাহলে তার এখানে থাকার কোনো মানে হয় না। সাদাফ তাই গতরাতেই ফিরতি টিকেট করে নিয়েছে। রূপকথা অবাক হয়ে বলল, তাহলে আসলে কেন? একটি কাজ ছিল, করতে এসেছিলাম, বাট এসে দেখি কাজটা করার আর দরকার নেই, অন্য কেউ করে নিয়েছে। রূপকথা সাদাফের কথার মাথামুন্ডু কিছু বুঝতে পারল না, জোরও দিল না বুঝার জন্য। সাদাফ তার জ্যাকেটের পকেট থেকে কি একটা বের করে রূপকথার দিকে এগিয়ে দিয়ে বলল, কংগ্রাচুলেশন, তোমার ম্যারেড লাইফ ফুলের সুবাসের মতো কাটুক। থ্যাংক ইউ, বাট একটা কি? এগিয়ে দেওয়া জিনিসটার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল রূপকথা। উপহার, একান্তই তোমার জন্য। বাট এই উপহারটি আমি নিতে পারব না, এটা খুবই এক্সটেন্সিভ। তোমার থেকে বেশি নয়। রূপকথার মন হঠাৎ করে কেঁপে উঠল। সাদাফের গলা কেমন লাগছে। রূপকথা ঢোক গিল। সাদাফ বক্স থেকে রিং বের করে রূপকথার বাম হাত ধরল। রূপকথা স্তম্ভের মতো সব কিছু দেখছে। পিছনের দুজনরাও বুঝতে পারছে না সাদাফ কি করতে চাচ্ছে। রূপকথা অনামিকা আঙ্গুলে শিশিরের দেওয়া ডায়মন্ডের সেই রিং। সাদাফ কিছুক্ষণ সেই দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মনে মনে কিছু ভাবনা এসে জমা হল। এই রিংয়ের জায়গায় আজ আমার দেওয়া রিং থাকার কথা ছিল। সাদাফ সেই চিন্তাগুলোকে উড়িয়ে দিয়ে রূপকথার মধ্যমা আঙ্গুলে পরিয়ে দিল ওর আনা রিং। রূপকথা চমকে উঠল। সাদাফ স্লান হেসে বলে, প্লিজ খুলো না রিংটা। আর কখনো দেখা হবে কিনা জানি না, আমি চাই এইটুকু স্মৃতি তোমার সাথে থাকুক। প্লিজ খুলবে না। সাদাফ অনুনয় বিনয়ের সঙ্গে বল। রূপকথা কি বলবে, না বলার মতো ক্ষমতা সে পাচ্ছে না। সাদাফের চোখের দিকে তাকাতেই রূপকথা বুঝল তার চোখে জল। কেন বলল অমন কথা, আর দেখা হবে কিনা জানি না, কোথায় চলে যাচ্ছে সে? অনেক প্রশ্ন রূপকথার মনে ঘুরপাক খাচ্ছে, তবে সে একটাও জিজ্ঞেস করল না। প্রমিস দাও তুমি কখনো খুলবে না। প্রমিস আমি কখনো খুলব না এই রিং। চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব 24। শিশির আর সানজিদ অফিসে এসে ঢুকেছে। শিশির নিজ কেবিনে ঢুকতেই দুজনে প্রায় হকচকিয়ে উঠে। সোফায় একজন বসে আছে। সানজিদ আর শিশির দুজনই তাকে চেনে, তবে তার হঠাৎ দেখা পাওয়াতে একটু অবাক হল। পরমুহূর্তেই শিশিরের গম্ভীর মুখে একটা উজ্জ্বল আভা দেখা গেল, কিন্তু সানজিদ চোয়াল শক্ত করে 2 কদম পিছিয়ে যাচ্ছিল। কোথায় যাচ্ছ সানজিদ? সোফার বসে থাকা লোকটা কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করল। শিশির পিছনে ফিরে তাকায়। সানজিদের মুখ কেমন থমথমে হয়ে আছে। সে ঠাই দাঁড়িয়ে রিল ওখানেই। শিশির এগিয়ে চলল লোকটির দিকে।
শিশির কাছে যে দাঁড়াতে লোকটি উঠে শিশিরের সঙ্গে হ্যান্ডশেক করল। দুজনের মুখে হাসি। মিস্টার মুনিব খান, আপনাকে দেখে অনেক ভালো লাগছে। শিশির মুখোমুখি সিঙ্গেল সোফায় বসতে বসতে বলল। মুনিব খান খিলখিল করে হেসে উঠলেন। এখানে হাসার মতো কি আছে সেটাই বুঝল না দুজনে। মুনিব খান আপ্লুত কণ্ঠে বললেন, ধন্যবাদ মাই ডিয়ার শিশির, তোমাকে দেখেও অনেক ভালো লাগছে। আর আপনার ছেলেকে দেখে? শিশির মুচকি হেসে জিজ্ঞেস করল। মুনিব খান একবার সামনাসামনি দূরে চাইল সানজিদের দিকে। সানজিদ মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে বিরক্তির চাপ স্পষ্ট। মুনিব খান হালকা হাসল, তারপর গভীর কণ্ঠে বলল, অবশ্যই অনেক ভালো লাগছে মাই ডিয়ার শিশির। আমার একটা মাত্র সন্তান। তাকে এত এত বছর পর দেখলে চোখে জল ধরে রাখা যায় না। সানজিদ মুনিব খানের কথা শুনে চোয়াল শক্ত করে এগিয়ে আসল। শিশিরের পাশে দাঁড়িয়ে তিরিক্ষি মেজাজে বলল, আপনার চোখে তো বিন্দুমাত্র জল দেখছি না মিস্টার খান। শিশির সোফার সাথে হাত ঠেকিয়ে দুজনকে পর্যবেক্ষণ করছে। সবকিছু দেখে সে মিটিমিটি করে হাসছে আর মনে মনে বিটবিট করছে, এই বাপ ছেলে জীবনেও শুধরাবে না। ওহ সানজিদ, পুরুষ মানুষ যখন তখন চোখে জল আনতে পারে না। ইহা তাদের বৈশিষ্ট্য নয়। তুমিও তো পুরুষ মানুষ, আই থিঙ্ক তুমি বুঝবা। হোয়াট ডিড ইউ মিন মিস্টার খান? তুমিও তো ছেলে, আপনার কি কোনো সন্দেহ আছে? সানজিদ রাগে গজগজ করতে লাগে। হাতের মুঠো শক্ত হয়ে বন্ধ হয়ে আসল। সানজিদের অমন পরিস্থিতি দেখেও মুনিব খানের ব্যবহারে কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। অবশ্যই না। তোমার হওয়ার পর সিওর হয়ে নিয়েছি তুমি সম্পূর্ণ ছেলে। বাট তখন খুশি হলেও এখন মাঝে মাঝে ভাবি, সানজিদ না হয়ে যদি সানজিদা হতো তাহলে আমার জীবন বেশি শান্তিতে কাটত। সানজিদের ভ্রু কুঁচকে আসল। সে অসহায় দৃষ্টিতে শিশিরের দিকে তাকাল। যদি ও কোনো সাহায্য করতে পারে। তবে শিশিরের দিকে তাকাতেই বোঝা গেল সে মজা পাচ্ছে, সুতরাং সে কোনো ধরনের সাহায্য করবে না এই বিপদ থেকে বেরিয়ে আসতে। সানজিদকে নিজেই এর থেকে বেরোতে হবে। আপনি কি আমার মাথা খেতে এসেছেন মিস্টার খান? খাওয়ার জন্য কত কিছু আছে। আর আমার কি টাকার অভাব পড়েছে যে আমার একটি মাত্র ছেলের মাথার মতো অখাদ্য চিবিয়ে খাব? তাও যদি তাতে ঘিলু থাকত। মিস্টার খানও সাদাফ আংটি পরিয়ে চলে যাওয়ার পর রূপকথার সঙ্গে আকস্মিক পর দুটি ঘটনা ঘটল। আজকের দিনটা সত্যি রূপকথার জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে স্মরণ করা হবে। পরপর দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি হল, সকাল সকাল ভার্সিটির জন্য বেরিয়ে পড়তে হয়েছে বলে তিনজনেই তেমন কিছু খায়নি বললেই চলে। আর অন্যদিকে প্রথম লেকচার ক্যান্সেল হয়ে গেছে, সুতরাং ক্যান্টিনে যেয়ে ক্যান্টিনের বিখ্যাত কুখাদ্যগুলোকে একটু খাওয়া যায়। যে ভাবা সেই কাজ। তিনজনই এগিয়ে গেল। ক্যান্টিনে আজ তেমন ভিড় নেই। তাদের ডিপার্টমেন্টের লেকচার ক্যান্সেল হয়েছে বলে সব ডিপার্টমেন্টের ক্যান্সেল হবে এর কোনো মানে নেই। তিনজনে একটি টেবিলে কাছে যেয়ে বসল। তিনজনে পরামর্শ করে রোহানকে জানিয়ে দিল তারা কি খাবে। সেই হিসেবে রোহান অর্ডার দিতে ফুল কাউন্টারে গেল। খাবারের জন্য অপেক্ষারত তিন মানুষ একে অপরের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলছে। হঠাৎ কথোপকথনের মাঝে চিত্রা থেমে গেল। সে এক দৃষ্টে তাকিয়ে আছে। রূপকথা বিষয়টি লক্ষ্য করতে সে চিত্রার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকায়। এক মুহূর্তের জন্য যেন সেও থমকে গেল। তার বাবা মিস্টার আশরাফ চৌধুরী এখানে কি করছেন? তিনি কখনো রূপকথার শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত হননি, প্যারেন্টস মিটিংয়েও না। আশরাফ চৌধুরী এগিয়ে আসছে তাদের দিকে। রূপকথা নিজের কামিজ খামচে ধরল। ভয়ে না রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠেছে। চোখে এক ধরনের ক্ষোভ। চিত্রা আর রোহান দুজনেই রূপকথার পরিবারের সমস্যা সম্বন্ধে অবগত, তাই তাদের চাহনির থেকে একটা অতৃপ্তিময় অনুভূতি প্রকাশ পাচ্ছে। আশরাফ চৌধুরী কাছে এসে দাঁড়াতে রূপকথা বলে উঠল, আপনি এখানে কি করছেন? তোমার সাথে কথা ছিল রূপ। রূপকথা চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আশরাফ চৌধুরীর চোখে চোখ রেখে দাঁতে দাঁত লাগিয়ে বলে, আমাকে আমার সম্পূর্ণ নামে ডাকবেন মিস্টার আশরাফ চৌধুরী। আমার নাম রূপকথা আরশিয়ান আহসান। শো কলড মি উইথ দিস নেম। আই ডোন্ট গিভ ইউ দ্য পারমিশন টু কল মি উইথ মাই নিকনেম। ইউ ডোন্ট হ্যাভ এনি রাইট। আশরাফ চৌধুরী আকাশ থেকে পড়লেন যেন। তার সামনে নতুন রূপকথা দাঁড়িয়ে আছে, যে কিনা কখনো মুখ ফুটে কোনো কথা বলত না, যে তাকে দেখতে গুটিয়ে যেত ভয়ে। সেই মেয়ে আজ চোখে চোখ রেখে কথা বলছে। চিত্রা আর রোহান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। ফ্যামিলি ম্যাটারে কথা হবে নিশ্চয়ই। তাহলে তো তাদের এখানে থাকা চলে না।
দুজনে চোখের ইশারায় সিদ্ধান্ত নিয়ে উঠে দাঁড়াল। আশরাফ চৌধুরীকে অসন্তোষ কণ্ঠে সালাম জানিয়ে বেরিয়ে আসল। আসার আগে অবশ্য রূপকথাকে বলল তারা ক্যান্টিনের অন্য মাথায় অপেক্ষা করবে। তাদের কথা হয়ে গেলে যেন সে ওখানে চলে আসে। তো বলুন মিস্টার আশরাফ চৌধুরী, আপনার কি কথা আছে? রূপকথা, এমন ব্যবহার করো না। আমি তোমার বাবা। বাবা? বাবা শব্দের অর্থ জানেন আপনি? আমি বলছি জানেন না। আপনার কাছ থেকে আমি কখনো বাবার আদর পাইনি। আপনার থেকে আমি শুধু অসম্মান আর আপনার প্রতি ভয় পেয়েছি। নিজেকে বাবা বলে, বাবা শব্দের মতো এত সুন্দর একটা ডাককে বিকৃত করবেন দয়া করে? শীতল কণ্ঠে বলল কথাগুলো। আশরাফ চৌধুরী হতভম্বের মতো তাকিয়ে আছে। তার বুকে চিনচিন করে ব্যথা উঠল। সে দ্রুত নিঃশ্বাস নিতে নিতে মাথা নত করে বলল, আমাকে ক্ষমা করে দাও রূপকথা। আমি জানি তোমার ক্ষমা পাওয়ার অযোগ্য, কিন্তু তাও ক্ষমা করে দাও। রূপকথা ভ্রু কুঁচকে তাকাল। আশরাফ চৌধুরী অত্যন্ত নরম স্বরে কথা বলছে। আর সবচেয়ে অবাক করার বিষয় তিনি ক্ষমা চাচ্ছেন সেই মেয়ের কাছ থেকে, যাকে কিনা কখনো নিজের মেয়ে বলেই মানেননি। হঠাৎ এত দ্রুত এমন পরিবর্তন রূপকথা বুঝে উঠল না। জি, আপনি ভুলে যাচ্ছেন, আমি এখন চৌধুরীদের কেউ নেই। এখন আমার নিজস্ব পরিচয় আছে, আমার স্বামীর পরিচয়। আর আমার স্বামী আপনাকে বলে দিয়েছে তার ডিসিশন। সেখানে দাঁড়িয়ে আমি কিভাবে আপনাকে ক্ষমা করতে পারি? আমার স্বামীর অপমান হবে তাহলে চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২৫। রূপকথার উচ্চারিত বাক্যগুলো আশরাফ চৌধুরীর কানে তালা লাগিয়ে দিচ্ছে। সে হতভম্ব হয়ে মেয়ের দিকে অপলক চোখে তাকিয়ে আছে। তার চোখে বিস্ময়ের সঙ্গে অপরাধ বোধের চাহনি প্রকাশ পাচ্ছে। রূপকথা কথাগুলো বলে মুখ ফিরিয়ে নেয়। আশরাফ চৌধুরী একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। তিনি নিরাশ ভঙ্গিতে বললেন, তাহলে ক্ষমা পাচ্ছি না তাই তো? জি না। আশরাফ চৌধুরী হালকা এগিয়ে গেলেন মেয়ের কাছে। মাথায় হাত রাখলেন। মাথায় হাত রাখতেই রূপকথা চমকে উঠল। সে বিস্ফারিত চোখে আশরাফ চৌধুরীর দিকে তাকায়। আশরাফ চৌধুরী মাথা নিচু করে বললেন, সারা জীবন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দোষ দিয়েছি, ভয় পেয়েছ। সবই আমার দোষ। জানতাম শেষ মুহূর্তে তোমার কাছ থেকে বাবার অধিকার আমি পাব না, তাও এসেছিলাম তোমাকে একবার দেখার জন্য। যাই হোক রূপকথা, তুমি ভালো থেকো, অনেক ভালো থেকো। এর থেকে বেশি কোনো কিছু বলা বা করা আমার পক্ষে সম্ভব না। বলে হাত নামিয়ে নিল তিনি। গলা কেমন করুণ শুনাল রূপকথার কর্ণগুহে। সারা জীবন যে শান্তিটুকু সে পেতে চেয়েছিল তার আজ ঠিকই পেল, তবে অন্যরকমভাবে। আশপাশটা কেমন নিস্তব্ধ, শুধু বাতাসের শো শো শব্দ। রূপকথা ঠাই দাঁড়িয়ে রিল বাবার দিকে চেয়ে। আশরাফ চৌধুরী মাথা তুলে বিষাদময় হাসি ফুটে ফিরতি পথ ধরল। কিছু না বলেই চলে যাচ্ছেন আশরাফ চৌধুরী। রূপকথা একদৃষ্টে সেই দিকে তাকিয়ে থাকল। তার কাছে আশরাফ চৌধুরীর চোখ কেমন যেন লাগল। রূপকথার প্রথমে মনে হয়েছিল হয়তো আশরাফ চৌধুরী অভিনয় করছেন বিজনেসের জন্য, কিন্তু তার চোখ তো অন্য কথাই বলছে। রূপকথা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে পাশের চেয়ারে বসে পড়ল। বড় করে শ্বাস নিচ্ছে সে। তার হৃদযন্ত্র হঠাৎ দ্রুত হয়ে উঠেছে। তিনজন বসে আছে শিশিরের কেবিনে। সানজিদের মুখ গোমড়া হয়ে রয়েছে। তার বাবা মুনিব খান থেকে থেকে শুধু তার পিছনে লাগছেন। ইচ্ছে করে করছে সেটা সানজিদ জানে। তার মাথা গরম হচ্ছে প্রতিনিয়ত, তবে মুনিব খানকে চলেও যেতে বলতে পারছে না, কারণ সে শিশিরের সঙ্গে বিজনেস বিষয়ে কথা বলতে এসেছেন। সুতরাং কোনো ফ্যামিলি ড্রামা নয়, তবে বর্তমান পরিস্থিতিতে মুনিব খান বিজনেস থেকে বেশি ফ্যামিলি নিয়ে আলোচনা করছেন, আর শিশির তা ইচ্ছে করে ইনজয় করছেন। তা শিশির, তোমার এই এর জন্য মেয়ে দেখতে গিয়েছিলে? শুনলাম মেয়ে পছন্দ হয়েছিল, তাহলে মাঝ পথে বিয়ে ভেঙে চলে আসার মানে কি? আমার বিয়ে, আমার মেয়ে? থেমে গেল সানজিদ। উত্তেজনায় নিজেকে সামাল দিতে পারেনি সানজিদ, তাই মুখ ফসকে উল্টো পাল্টা বেরিয়ে যাচ্ছে। সে দুজনের দিকে একবারের জন্য তাকাল। দুজনই হতভম্ব হয়ে তাকিয়ে আছে। সানজিদ দীর্ঘশ্বাস নিয়ে আবার বলল, আমি টু সেই, আমার জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, সুতরাং ডিসিশনটাও আমার। তাতে আপনার কি মিস্টার খান? আমি ওই মেয়ের শ্বশুর লাগি। সানজিদ বাবা, এটা করতে পারো না। মেয়েটাকে এত সুন্দর একটা শ্বশুর মশাই পাওয়ার থেকে তুমি বহিষ্কার করলে। সানজিদ আবার দীর্ঘশ্বাস ছেড়ে মাথা নিচু করে ফেলে। সেই অবস্থায় মনে মনে বিটবিট করে, হায়, মায়ের থেকে মাসির দর্দ বেশি হলে যা হয়। ও, এই জেদিটাকে একটু বোঝাও। ৫ বছর হতে চলল, বাড়িতে যায় না, মায়ের মুখ দেখে না। এমন করলে কি হয়?
পরে দেখা যাবে আমাদের জানাজার সময়ও আসলো না। সানজিদ মাথা তোলে। আর চোখে মুনিব খানের দিকে তাকায়। চোখের দৃষ্টি আগুন। মুনিব খান ছেলের দৃষ্টির দিকে তাকাতেই চুপ হয়ে গেলেন। সে চুপ করে বসে রইলেন। শিশির পুরো বিষয় বুঝে নিয়ে বলল, সানজিদ জেদি হলেও যথেষ্ট বুঝদার। টেনশন নিবেন না। সময় হলে ঠিক যাবে। আপনি চা নেন। রূপকথা আর চিত্রা রোহান বেরিয়ে আসলো ক্যান্টিন থেকে। শেষ মুহূর্তে আর খাবার খাওয়া হল না। তাই পার্সেল করে নিয়েছে রোহান। সময় পেলে খাবে। রূপকথা চুপ করে রয়েছে। প্রথমে যে হাসি খুশি মুখটা ছিল তা এখন আর নেই। দুজনে কেউ বিশেষ করে কিছু জিজ্ঞেস করছে না রূপকথাকে। তারা দুজনই জানে রূপকথার মনে খারাপ হওয়ার কারণ কি। তিনজনে আনমনে হেঁটে চলছিল এমন সময় একটা ডাক ভেসে আসলো রূপকথার কানে। ভাবি আপনি? প্রথমে বুঝতে না পারলেও সামনে চোখ তুলে তাকাতেই সে বুঝল কে তাকে ডেকেছে। রূপকথা দুহাত দূরে দাঁড়িয়ে আছে মুন। রূপকথা চমকে দ্রুত এগিয়ে গেল মুনের কাছে। মুন হাতে ফাইলপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। মুন, তুমি এখানে? জি ভাবি, ভর্তি হতে এসেছি। রূপকথার মনে পড়ল, কিছুদিন আগেই তো অ্যাডমিশন পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং আজ থেকে তো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে ভার্সিটিতে। তাহলে মুনও এই ভার্সিটিরই। রূপকথা হাসবে না কাঁদবে বুঝতে পারল না। স্বাভাবিকভাবে জিজ্ঞেস করার চেষ্টা করে, কোনো ডিপার্টমেন্ট? ইকোনমিক্স। এবার যেন আরও বেশি হতাশ হল রূপকথা। তার ডিপার্টমেন্টের জুনিয়র মুন। তার মানে আসতে যেতে প্রতিনিয়ত দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে। সানজিদের সঙ্গে মুনের সম্পর্কে যদি ঠিক হতো তাহলে আজকের হতাশা আনন্দে পরিণত হতো। আমিও তো ওই ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারে। দ্যাটস গ্রেট ভাবি। তাহলে তো দেখা হচ্ছে। হুম, রূপকথা ছোট করে বলে। তারপরই দুজনে চুপ। এর মধ্যে চিত্রা অতি আগ্রহের সাথে তাকিয়েছে রূপকথার দিকে। মেয়েকে তা জানার জন্য। রূপকথা চোখের ইশারায় অপেক্ষা করতে বলে। সে পরে সব বলবে। রূপকথা মুনের দিকে তাকাল। মুন অন্য কিছু ভাবছে। রূপকথা মুনের কাঁধে হাত রেখে বলে, কি হয়ে মুন? মুন মাথা তুলে তাকায়। তারপর আমতা আমতা করে বলতে থাকে, ভাবি আপনার সাথে একটা কথা আছে। হ্যাঁ বলো। মুন চিত্রা আর রোহানের দিকে তাকাল। সে এদের সামনে কথা বলতে পারবে না। রূপকথা মুনের চোখের ভাষা বুঝতে পারল। চিত্রা আর রোহানের দিকে তাকিয়ে নরম স্বরে বল, তোরা এখানে একটু অপেক্ষা কর, আমরা আসছি। চিত্রা আর রোহান মাথা নাড়ায়। তারাও বুঝতে পেরে পুরো ব্যাপারটা। রূপকথা মুনকে নিয়ে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসল। তারপর বল, এখন বলো মুন। আসলে কিভাবে বলবো বুঝতে পারছি না। একটা গভীর নিঃশ্বাস নাও মুন। তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে। মুন রূপকথার কথা মতোই গভীর করে নিঃশ্বাস নিল। তারপর রূপকথার চোখে চোখে রেখে এক নিঃশ্বাসে বলে, আমি আপনার ভাইকে পছন্দ করি। চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২৬। রূপকথার চোখ বড় হয়ে গেল। সে বিস্ময়ের সাথে তাকিয়ে থাকল মুনের দিকে। মুনের কথা যেন রূপকথার মাথার তার তুট সব নাড়িয়ে দিয়ে গেছে। রূপকথা ঢোক গিলে সংকুচিত ভঙ্গিতে জিজ্ঞেস করে, আমার ভাই মানে? যার জন্য আমাকে দেখতে এসেছিলেন? মুন খুবই নরম সুরে বল। তার চোখ মাটিতে। মুখে এক ধরনের অস্বস্তি ভাব লক্ষ্য করা যাচ্ছে। রূপকথা তার দিকে তাকিয়ে ভালোভাবে সব কিছু বুঝার চেষ্টা করছে। কিছুক্ষণ সময় নিয়ে রূপকথা একটু গম্ভীর স্বরে প্রশ্ন করে, কিন্তু তুমি তো অন্য কাউকে পছন্দ করো। এমনটাই তো তুমি ভাইয়াকে বলেছিলে। জি আপু বলেছিলাম। তবে সেটা ছিল মিথ্যা, বিয়ে করব না বলে। কিন্তু পরে যেয়ে বুঝতে পারি আমিও ওনাকে পছন্দ করি, তাই আপনাকে বললাম। কথা শেষ করতেই ঠোঁট কামড়ে ধরল মুন। চুলগুলো সব সামনের পর চলে আসায় কেমন যেন লাগছে তাকে। রূপকথা ভ্রু কুঁচকে তাকাল। কোমরে হাত দিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে বল, কেন বিয়ে করতে চাইতে না জানতে পারি? আসলে বাবা ৩ বছর হয়েছেন মারা গেছেন। আপু বিয়ে হয়েছে আরও ৫ বছর আগে। বাড়িতে আমি আর মা থাকেন। মায়ের শরীর খারাপ। ব্রেন টিউমার আছে। ডাক্তার বলেছেন চিকিৎসা করেও লাভ হবে না। তাই মা চাচ্ছিলেন আমাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে সেটেল করে দিতে। কিন্তু আমি তো মাকে ছাড়া থাকতে চাই না, মায়ের সেবা করতে চাই। এই কথা যখন মাকে বলি তিনি আমার উপর অনেক রাগ করেন আর বলেন বিয়ে করতেই হবে। নিজের ইচ্ছেতে বিয়ে ক্যান্সেল করতে পারব না। তাই আমি ওই কথাটা বলেছিলাম। এর আগেও যারা আমাকে দেখতে এসেছেন সবাইকেই ওই কথা বলেছিলাম।
এবং বলেছিলাম রিলেশনের বিষয়ে যেন মা জানতে পারে। এজন্যই মা এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু জানেন না। তিনি ভাবেন ছেলেদের হয়তো আমাকে পছন্দ হয় না। রূপকথার মাথা ঘুরছে। এমন পরিস্থিতিতে কি করা উচিত সে জানে না। তার বেলায় তো ছেলের সাথে কথা তো দূরের কথা, চেহারা পর্যন্ত দেখতে পারেনি। এখান থেকে তার কপাল একটু হলেও ভালো। শিশিরের মতো এমন হাজবেন্ড পাওয়ার মতো ভাগ্য তার ছিল। তবে সেই রকম ভাবলে এর কৃতিত্ব সম্পূর্ণ যায় আশরাফ চৌধুরী আর সোনিয়া চৌধুরীর। কারণ তারাই বিয়ে ঠিক করেছিল, অবশ্য স্বার্থ ছিল বলে করেছে, কিন্তু করেছে তো। রূপকথা হারিয়ে গেল নিজের অতীতে। কেমন করে দিন কাটিয়ে আজ শিশিরের হাত ধরেছে সে। কেমন অদ্ভুত লাগছে এসব ভেবে। ভাগ্য তাহলে সবচেয়ে বড়। সত্যি বলে উপরওয়ালার থেকে ভালো কেউ চাইতে পারে না, এবং সে যা করে সেটাই সবচেয়ে উত্তম। হাজারো কষ্ট ভোগ করে দিন শেষে তৃপ্তির হাসি সে তোমার ঠোঁটে ফুটিয়ে ছাড়বে। ভাবি। রূপকথাকে চুপ করে থাকতে দেখে মুন ডাক দিল। রূপকথা ভাবনার জগত থেকে বেরিয়ে এসে মুনের দিকে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে রিল। মনে হচ্ছে তার মস্তিষ্ক ইতিমধ্যে সব ভুলে গেছে। চলো। রূপকথা মুনের হাতটা খপ করে ধরে একটানে ছুট দিল ক্যাম্পাসের গেটের দিকে। আচমকা এমন টানে মুন ব্যালেন্স হারিয়ে ফেলছিল। অনেক কষ্টে সে নিজেকে সামলিয়ে রূপকথার পিছনে পিছনে দৌড়াচ্ছে। তার হাত এখনও রূপকথা ধরে আছে। কিছু জিজ্ঞেস করার মতো অবস্থায় সে নেই। দৌড়াতে দৌড়াতে তারা গেটের সামনে এসে দাঁড়াল। দুজনে ভীষণ হাঁপাচ্ছে। লম্বা লম্বা শ্বাস নিয়ে মুন রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ভাবি আমরা কোথায় যাব? রূপকথা হাঁপাতে হাঁপাতে মুনের দিকে তাকায়। নিজেকে শান্ত করে কিছু বলতে যাবে তার আগেই আকস্মিক এমন কিছু ঘটে গেল যাতে বিকট আর্তনাদের ধ্বনি ছাড়া আর কিছুই বেশি আসল না। মুনিব খান একটু আগে বেরিয়েছেন তার মিটিং শেষ করে। শিশির নিজের চেহারা যেয়ে বসেছে। আর সানজিদ বিরক্তিকর চাহনি নিয়ে শিশিরের মুখোমুখি বসে আছে। শিশির সেই চেহারার দিকে তাকিয়ে মিটিমিটি করে হাসছে। ঠোঁট কামড়ে ধরে শিশির হাসকি স্বরে বলে, সানজিদ তুই কি জানিস? একটা জিনিস ভেবে অনেক অবাক লাগে আমার। কি? ক্লান্তির স্বরে জিজ্ঞাসা করল সানজিদ। এই যে খান প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো বড় একটি কোম্পানির মালিকের একমাত্র পুত্র আমার এ হয়ে কাজ করে। আশ্চর্য বিষয় তাই না? মোটেও না স্যার। আমার মতে বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আমি আপনার এ হিসেবে এখনও টিকে থাকা। সানজিদ মুখ তুলে বলল কথাটা বলার সময় তার ঠোঁটে সূক্ষ্ম হাসি দেখা গেল, যেন সে এই কথা বলতে বেশ মজা পেয়েছে। শিশির ভ্রু কুঁচকে উঠে গম্ভীর কণ্ঠে বলে, হোয়াট ডু ইট মিন? স্যার আপনিও জানেন আমি কি বলতে চাচ্ছি। খালি আবার বলতে বলছেন কেন? শিশির জবাবে কিছু একটা বলতে যাচ্ছিল তার আগেই তার ফোন বেজে উঠে। ফোন বাজার কারণে সানজিদ হাঁপ ছেড়ে বাঁচে। মনে মনে ফোনটাকে ২-৩ বার চুমু দিল। শিশির সানজিদের দিক থেকে সরিয়ে ফোন তোলে। কল রিসিভ করে কানে দেয়। জি মিস্টার আহসান বলছেন? বলছি। আপনি দ্রুত ঢাকা মেডিকেলে চলে আসেন। আপনার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে। হোয়াট? কল কেটে গেল। টুং টুং শব্দটা কানে বাজতে থাকল শিশিরের। সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে পাথরের মতো বসে রইল। সানজিদ পুরো বিষয়টি লক্ষ্য করে উঠে দাঁড়ায়। গম্ভীর মুখে জিজ্ঞেস করে, কি হয়েছে স্যার? সানজিদের প্রশ্নে শিশির তার বোধবুদ্ধি ফিরে পেল। সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে বলে, রূপকথার অ্যাক্সিডেন্ট হয়েছে। এক্ষুনি যেতে হবে। দুজনে মিলে বেরিয়ে গেল রুম থেকে। গাড়িতে বসতে দুজনের হৃদযন্ত্র বেড়ে উঠল। তাদের দুজনের মাথা ঠিক মতো কাজ করছে না। শিশির ড্রাইভিং সিটে বসেছে এবং তার পাশে সানজিদ প্রতিনিয়ত রূপকথার ফোনে কল করছে, কল ঢুকছে না। শিশির গাড়ি স্টার্ট দিতেই সানজিদ বুঝল আজ তাদের গাড়ি বুলেট প্রুফের মতো ছুটবে। গাড়ি ছুটছে চিতা বাঘের মতো, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। শিশিরের মাথায় শুধু রূপকথার মুখটাই ভেসে উঠছে। সে বিটবিট করতে লাগল, নো, সব কিছু ঠিক আছে। আমার রূপকথা ঠিক আছে। ওর কিছু হতে পারে না। চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২৭। কালো গাড়িটা এসে হসপিটালের সামনে থামল। সঙ্গে সঙ্গে শিশি আর সানজিদ বেরিয়ে প্রবেশ করল জরুরি বিভাগে। জরুরি বিভাগে প্রবেশ করতে শিশিরের পা থমকে গেল। আশপাশটা কেমন ঘোলাটে লাগছে তার। মানুষের আর্তনাদ কান ফুঁড়ে বেরিয়ে আসছে। সানজিদ শিশিরের দিকে খানিকটা অবাক হল। শিশিরের শূন্য দৃষ্টিতে এক ধরনের আশঙ্কা দেখতে পেল।
এই প্রথমবারের জন্য শিশিরের মুখে আতঙ্ক দেখতে পারছে সে। স্যার। আপনি ঠিক আছেন? হ্যাঁ। শিশির যেন কিছু শুনতে পারেনি এমন মুখ করে সানজিদের দিকে তাকাল। সানজিদ একটা দীর্ঘশ্বাস ফেলে শিশিরের কাঁধে হাত রেখে গলায় দৃঢ়তা এনে বলল, স্যার, ভাবির কিছু হবে না। চলুন। বলছিস? ইয়েস স্যার। শিশির সোজা হয়ে দাঁড়াল। সানজিদের কথায় সে আবার সাহস খুঁজে পেল যেন। সে মাথা নাড়াল। দুজনে এগিয়ে চলল। রিসেপশনে এসে শিশির দ্রুত জিজ্ঞেস করল, আমি আরশিয়ান আহসান। আমার ওয়াইফ ভর্তি এখানে। দাঁড়ান স্যার, একটু সময় দেন, আমি দেখে বলছি। বলে রিসেপশনে দাঁড়িয়ে থাকা ছেলেটি সামনে থাকা খাতাপত্র চোখ বুলাল। তারপর বলল, জি আছে তো। ইমার্জেন্সি ওয়ার্ডে। ৮ তলায় চলে যান, ওখানে আছেন। ইমার্জেন্সি ওয়ার্ডে? কেন? কি হয়েছে ওর? হার্টের সমস্যা। শিশির ভ্রু কুঁচকে সানজিদের দিকে তাকাল। সব কিছু শিশিরের মাথার উপর দিয়ে যাচ্ছে। সানজিদও কিছু বুঝে উঠতে পারছে না। শিশির আর সানজিদ সময় নষ্ট করল না। তারা দৌড়ে লিফটের দিকে গেল। শিশিরের হাত পা কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে সে। সানজিদ পুরো অবস্থা দেখে কি করবে ভেবে পেল না। সে শুধু মনে মনে বলল, ভাবির যেন কিছু না হয়। লিফট খুলে গেল। দুজনে এক পা বাড়াতে পিছনের থেকে একটা ডাক ভেসে আসল। ডাকটা ভেসে আসতে শিশির সংকুচিত হয়ে সাজিদের দিকে ইশারা করল। সে কি শুনেছে? সানজিদ ও শুনেছে। দুজনে প্রায় একসঙ্গে পিছনে ফিরে তাকায়। আপনারা এখানে কি করছেন? শিশিরের সামনে এসে দাঁড়াল রূপকথা। শিশির কোনো কিছুর উত্তর না দিয়ে জড়িয়ে ধরল। তুমি ঠিক আছো? চেঁচিয়ে উঠল শিশির। রূপকথা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে রইল। সে সানজিদের দিকে তাকাল। সানজিদও একই অবস্থা। রূপকথা শিশিরকে জড়িয়ে ধরে বলল, আমার আবার কি হবে? আমি তো সম্পূর্ণ ঠিক আছি। শিশির আদৌ রূপকথা কথা শুনেছে কিনা সন্দেহ। সে রূপকথাকে না ছেড়ে উল্টে আরও জোরে ধরে ভাঙা কণ্ঠে বলতে লাগল, তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে ছেড়ে কখনো যাবা না। শিশিরের কণ্ঠ রূপকথার কাছে কেমন পাগলদের মতো লাগল। পাগলরা ঘাবড়ে গেলে যেমন বিলাপ বকে, শিশিরও ঠিক একইভাবে একই কথাটা বারবার বলে যাচ্ছে। রূপকথা কিছু বলার সময় পাচ্ছে না। সে বুঝতে পারছে তার স্বামীর শরীর কাঁপছে। রূপকথা শক্ত করে তাকে জড়িয়ে ধরে। আপনি একটু শান্ত হন। আমি কোথাও যাব না। এমন করতে থাকলে তো অসুস্থ হয়ে পড়বেন আপনি। তারপরও শিশির ছাড়ল না রূপকথাকে। রূপকথা সানজিদের দিকে তাকাল। এতক্ষণে সানজিদকে একটু ধাতস্থ হতে দেখা গেল। রূপকথা কোনোভাবে শিশিরকে নিজের কাছ থেকে আলাদা করল। রূপকথা শিশিরের মুখের পানে তাকাতেই বুকটা ফেটে পড়তে চাইল। শিশিরের মুখটা একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখে জল এসে জমা হয়েছে, বাচ্চাদের মতো মুখটা। রূপকথা শিশিরের হাত ধরে বের করে আনল হসপিটাল থেকে। পিছনে পিছনে সানজিদও এল। আপনি এখানে কি করছেন? রূপকথা শিশিরের হাত ধরেই জিজ্ঞেস করল প্রশ্নটা। আমার কাছে ফোন এসেছিল, তুমি নাকি হসপিটাল ভর্তি। এখানে এসে শুনি তোমার হার্টের সমস্যা। ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি। কি? চমকে উঠল রূপকথা। শিশির রূপকথাকে ভালো পর্যবেক্ষণ করল। না, কোথাও তো কোনো সমস্যা মনে হচ্ছে না। শিশির রূপকথার মুখ ধরে বলল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি সম্পূর্ণ ঠিক আছি। আমার কিছু হয়নি। তাহলে ভাবি, আপনি এখানে কি করছেন? সানজিদ উৎকণ্ঠা প্রকাশ করে জিজ্ঞেস করল। রূপকথা সানজিদের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলল, মুনকে নিয়ে এসেছে এখানে। মুন? সানজিদ আর শিশির দুজনে প্রায় একসঙ্গে চেঁচিয়ে উঠল। তাদের চোখে মুখে বিস্ময় স্পষ্ট। সানজিদ রূপকথার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। সেই দৃষ্টি দেখে রূপকথা মুখ টিপে হাসে, তারপর ইশারা করে পিছনে তাকাতে বলে। শিশির সানজিদ দুজনে পিছনে ফিরে তাকায়। মুন দাঁড়িয়ে আছে। রূপকথার টেনশনে তারা খেয়ালই করেনি মুন তাদের পিছনেই দাঁড়িয়ে আছে। সানজিদ মুনের দিকে তাকাতেই দেখল হাত ব্যান্ডেজ করা। জামায় রক্তের দাগ দেখা যাচ্ছে। সানজিদ ভ্রু কুঁচকে রূপকথার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, ওর কি হয়েছে ভাবি? আমার কাছে কেন জিজ্ঞেস করছেন ভাইয়া? যার হয়েছে সে তো সামনে পড়েই দাঁড়িয়ে আছে, তাকে নিজেই জিজ্ঞেস করেন। রূপকথার কথাগুলো সানজিদকে কেমন অপ্রস্তুত করে তুলল। সে চুপচাপ করে দাঁড়িয়ে রিল কিছু জিজ্ঞেস না করে। শিশির সানজিদের দিকে তাকিয়ে মুচকি হাসে। তারপর মুনের দিকে হালকা এগিয়ে যেয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মুন তোমার? হাতে চোট পেয়ে কোথা থেকে? মুন এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল।
শিশির প্রশ্নটা করতেই মাথা তুলে তাকালো তার দিকে। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। রক্তের ছিটে ফোটা মুখেও হালকা লেগে রয়েছে। মুন কণ্ঠে উত্তর দিল, আসলে একটা গাড়ি তার ব্রেক ফেইল করে, এবং সেটার সাথেই ধাক্কা খেয়ে হাতে এই চোট পেয়েছি। গাড়ি যখন আসছে তখন সেখান থেকে সরে গেলেই হয়। গাড়ির সামনে দাঁড়িয়ে থেকে ধাক্কা খাওয়ার কোনো মানে হয়? কথাটা সানজিদ বল। মুখের চাহনি একদম শান্ত, তবে গলায় হালকা রাগ, অভিমানের ছোঁয়া পাওয়া গেল। আসলে ওর কোনো দোষ নেই। সবকিছু এতই তাড়াতাড়ি হয়েছে যে কোনো কিছু বোঝার আগেই এই দুর্ঘটনা ঘটে গেছে। আর সবচেয়ে বড় কথা, ও আমার প্রাণ বাঁচিয়েছে। রূপকথা থামল। শিশির আর সানজিদ প্রায় একসঙ্গে চমকে রূপকথার দিকে তাকাল। কোনো কিছু না বলে শুধু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইল। রূপকথা এগিয়ে গেল মুনের কাছে। মুনের চুলে হাত বুলিয়ে দিতে দিতে বল, আসলে গাড়ির সামনে আমি ছিলাম। গাড়ি যখন আমার দিকে ছুটে আসছিল তখন আমি উল্টো দিকে ফিরেছিলাম। ও যদি আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিতে তাহলে সত্যিই আমি আজ মর্গে থাকতাম। তবে আমাকে সরাতে পারলেও নিজে সরতে পারেনি মুন। তাই হাতে চোট পেয়েছেন। রূপকথার কথা শেষ হতেই সানজিদ মুনের দিকে তাকাল। মেয়েটার মুখ কালো হয়ে গেছে। হাতে নিশ্চয়ই অনেক ব্যথা করছে। সানজিদ খুব খারাপ লাগছে, ব্যথাটা যেন সে অনুভব করতে পারছে। ইচ্ছে করছে যে জড়িয়ে ধরতে মুনকে, কিন্তু সেই অধিকার তো সানজিদের নেই। অনেক কষ্টে নিজেকে আটকাচ্ছে সানজিদ। শিশির রূপকথার পাশে এসে দাঁড়াল। রূপকথাকে তার এক বাহুতে আবদ্ধ করে মুনের দিকে তাকিয়ে কৃতজ্ঞ স্বরে বল, তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো জানি না। তারপর অনেক ধন্যবাদ আমার স্ত্রীর জীবন বাঁচানোর জন্য। অমনভাবে বলবেন না ভাইয়া। আপনার স্ত্রী আমার বোনের মতো। আমার চোখের সামনে তার কিছু হয়ে গেলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। মুন শিশিরের দিকে তাকিয়ে হেসে উত্তর দিল, আমরা কোথাও বসতে পারি? মুনের বিষয়ে ভাইয়ার সাথে কিছু কথা আছে। রূপকথা কোনো ভনিতা না করে একদম সরল কণ্ঠে প্রশ্নটা করল। সানজিদ আর মুন মুহূর্তেই চমকে উঠল। মুন রূপকথাকে ইশারা করে না করতে বলল বারবার। শিশির যেন কিছু একটা আন্দাজ করতে পেরেছে। সে মুচকি হেসে বলে, অবশ্যই। চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২৮। কিন্তু আমি একটা কথা বুঝলাম না, আপনারা কিভাবে জানলেন আমরা হসপিটালে রয়েছি? গাড়িতে উঠতে উঠতে জিজ্ঞেস করল রূপকথা। গাড়ির সামনে শিশির আর সানজিদ, পিছনে মুন এবং রূপকথা বসেছে। গাড়ির সিট বেল্ট বাঁধতে বাঁধতে সানজিদ পিছনে ঘুরে বল, আসলে হসপিটাল থেকেই কল এসেছিল। স্যারকে একজন ফোন করে বলে আপনাকে নাকি ভর্তি করানো হয়েছে। ও, হসপিটালে এসে জানতে পারি কোনো এক মিসেস আহসান সত্যি ভর্তি হয়েছে। হয়তো নাম না বলায় সব কনফিউশন তৈরি হয়েছে। শিশির সিটবেল্ট বেঁধে মিররের দিকে তাকিয়ে রূপকথাকে বল। রূপকথা এবারও মাথা নাড়ায়। মুন পাশে একদম চুপ হয়ে বসে আছে। কেমন অপ্রস্তুত লাগছে তাকে। এখনো পর্যন্ত ইতস্তত বোধটা কাটিয়ে উঠতে পারেনি। রূপকথা তার দিকে তাকিয়ে শব্দ করে হাসার চেষ্টা করল। মুনের দিকে ভালো করে চোখ বুলিয়ে গলায় খাকারি দিয়ে শিশিরের উদ্দেশ্যে বল, শুনছেন, গাড়িটা কোনো জামা কাপড়ের শোরুমের সামনে একটু দাঁড় করাবেন। মুনের সারা ড্রেসে রক্ত লেগে রয়েছে। পাল্টিয়ে নিলে ভালো লাগবে। না না ভাবি, ওসবের দরকার নেই। আমি ঠিক আছি। মুন বাধা দিয়ে উঠল। রূপকথা তার দিকে চোখ পাকিয়ে উঠতেই সে চুপ করে গেল, একদম ভিজে বিড়ালের মতো। শিশির সানজিদের দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। সানজিদও সবার চোখের আড়ালে হাসল। ওর কথা শুনবেন না। আমি যা বলছি তাই করুন। কোনো জামা কাপড়ের শোরুমে চলুন। তোমার কথাই শুনছি সোনা। শিশির পিছনে ঘুরে রূপকথার দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে কথাটা বল। রূপকথার দুটো গালে লালচে আভা দেখা দিল। চোখ সরিয়ে মুনের দিকে তাকাল। লোকটা পারেও বটে। দুজনের মাঝে কোনো লাগাম ছাড়া কথা বলে। লজ্জা শরমের বালাই নেই। গাড়ি চলা শুরু করল। শিশির গাড়ি চালাচ্ছে। রূপকথার আদেশ মতো সে একদম স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছে। রাস্তা ভালো হওয়ার কারণে একদম মাখনের মতো চলছে গাড়ি। তাতে মুনের ঝাঁকুনিও কম লাগছে। একটা দামি জামা কাপড়ের দোকানে ঢুকল তারা। মুনের ড্রেসে রক্ত আর হাতে ব্যান্ডেজ দেখে প্রথমে অনেকেই আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছিল ওদের। চারজন তা ভালো করেই বুঝতে পারছিল, কিন্তু পাত্তা দেয়নি। মুনের একটু অস্বস্তি লাগছিল, তবে তা হাওয়া হয়ে গেল সাজিদের পাশে এসে দাঁড়ানোতে। অস্বস্তি সরে যেয়ে এখন মুনের মনের কুঠুরিতে বাসা বেঁধেছে একটু সুপ্ত অনুভূতি। তার হৃদযন্ত্র দ্রুত চলছে।
মুন মাথা নিচু করে দাঁড়িয়ে রিল ঠোঁট কামড়ে। হঠাৎ পাশে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড শরীরের ব্যক্তি তার গাত ভারী কণ্ঠে বল, নিজের জন্য জামা পছন্দ করো এখান থেকে। যদি এখানে পছন্দ না হয় তাহলে অন্য জায়গায় যেতে হবে। মুন চোখ তুলে তাকালো সানজিদের দিকে। সানজিদ তার দুহাত বুকের কাছে ভাঁজ করে সামনের দিকে চেয়ে আছে। মুন কিছুক্ষণ মনমুগ্ধ দৃষ্টিতে চেয়ে থেকে ধোক গিলল এবং তারপর বল, অন্য জায়গায় যেতে হবে না, আমি এখান থেকেই নিয়ে নিচ্ছি। বলে সামনে সারি করে ঝুলিয়ে রাখা ড্রেসগুলোই কোনো রকম চোখ বুলাল মুন। এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চোখ বুলিয়ে মুন একটা সবুজ কালারের কুর্তি তুলে ধরল। সানজিদের দিকে উঁচু করে ধরে বল, এইটা এইটা। সানজিদ ড্রেসটার দিকে তাকানো মাত্র মুখের চাহানি বিকৃত হয়ে উঠল। সে নাক কুচকে মুনের হাত থেকে ড্রেসটা এক প্রকার ছিনিয়ে নিয়ে জায়গায় রেখে দিল। ড্রেসটি রাখতে রাখতে বিটবিট করল, রুচির দুর্ভিক্ষ। কিছু বললেন? মুন না শোনার ভান করে প্রশ্নটি জিজ্ঞেস করল। সানজিদ তার দিকে না ফিরেই মাথা না সূচক নাড়িয়ে দিল। মুন মুখ টিপে হাসে আটকানোর চেষ্টা করল। এইসব দূর থেকে দেখছিল শিশির আর রূপকথা। রূপকথা বাচ্চাদের মতো তাকিয়ে আছে দুজনের দিকে আর শিশির তাকিয়ে আছে তার রূপকথার দিকে। আজকে একটু হলে প্রাণটা বেরিয়ে এসেছিল তার। শিশিরের ভাবতে অবাক লাগছে, একটু আগে যার হসপিটালে ভর্তির খবর শুনে উন্মাদের ছুটে বেড়াচ্ছিল, সে এখন সুস্থ স্বাভাবিকভাবে তার সামনে দাঁড়িয়ে বাচ্চাদের মতো অন্যদের খুনসুটি দেখছে। এই দিকে বরের হাল বেহাল হয়ে গেছে, সেই দিকে তার বিন্দুমাত্র নজর নেই। শিশিরের ইচ্ছে করছে রূপকথাকে জাপটে ধরতে, তার শরীর পাগলের মতো চুম্বন এঁকে দিতে। তবে তার এই ইচ্ছা এখনের জন্য শুধুমাত্র সুন্দর কল্পনা হয়ে থাকবে। রূপকথা শিশিরের দিকে তাকাতেই চোখাচোখি হয়ে গেল। শিশির তার দিকে আগে থেকেই তাকিয়েছিল তা সে টের পেয়েছিল, তবে এই চোখে চোখ পড়ার সাথে সাথে শরীরের প্রত্যেকটি রন্ধ্রে রন্ধ্রে যে শিহরণ বয়ে গেল তা কল্পনারও বাইরে ছিল। দুজনে একে অপরের গাঢ় দৃষ্টিতে চেয়ে বিভোর হয়ে গেল। এ যেন তাদের নিজস্ব শহর। এই শহরে তাদের দুজন ছাড়া আর কেউ নেই। কেউ তাদের দেখছে না, পর্যবেক্ষণ করছে না। তারা দুজন শুধুমাত্র রয়েছে একে অপরের মাঝে। এমনভাবে তাকিয়ে কি দেখছেন? তোমার চোখ ভারী মায়াবী সোনা। আপনার মনে হয় না এমন কথা বলার জন্য এই পরিবেশটা মোটেও উপযুক্ত নয়? নিজেকে সংযত করুন মিস্টার আহসান। উক্তিগুলো দিয়ে রূপকথা ঠোঁট কামড়ে হাসে। শিশিরের শান্ত শীতল সৌম্য চেহারা হঠাৎ অশান্ত হয়ে উঠল। রূপকথার দিকে কটমট করে চেয়ে বল, বু, তোমারও মনে হয় না তুমি দিনকে দিন আনরোম্যান্টিক হওয়ার প্রতিযোগিতায় চরম লেভেলে চলে যাচ্ছ? তুমি দেখছি ক্লাসিসিজমের নেত্রী হয়ে যাচ্ছ। বু, ভালো কথা বলছি, সুধরে যাও, না হলে এই আরশিয়ান আহসান শিশির দ্বারা তোমার সাথে সংসার করা দায়ী হয়ে পড়বে। গড়গড় করে কথাগুলো বলে মুখ ঘুরিয়ে নিল শিশির। রূপকথা ভ্রু কুচকে বরের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, মাঝে মাঝে সন্দেহ হয় আমি ছোট নাকি এই মহাশয় ছোট। খোদা, কাকে নিয়ে সংসার করছি আমি? রূপকথা শিশিরের মুখটা জোর করে নিজের দিকে ফিরিয়ে নিয়ে গলাটা একদম খাদে নামিয়ে ফিস ফিস করে বলতে লাগল, এই যে আমার স্বামী, ক্লাসিসিজমের তকমা দিয়েছেন, সমস্যা নেই, কিন্তু সংসার ভাঙ্গার কথা বলবেন না। আমার ঘুমের মধ্যে দুঃস্বপ্ন হয়ে ঘোরাঘুরি শুরু করব কিন্তু। শিশির রূপকথার বলার ভঙ্গি দেখে ফিক করে হেসে দিল। রূপকথা কথাগুলো এমনভাবে বলছিল যেন সে এক্ষুনি পারলে শিশিরকে খুন করে। শিশির রূপকথার দিকে তাকিয়ে দুই কানের লতি ধরে ফিসফিস করে বলে, জো হুকুম মেরে আকা। রূপকথা আরও কিছু বলতে যাচ্ছিল, তবে বলে উঠা হল না। অপর প্রান্ত থেকে মুনের গলা ভেসে আসল। রূপকথা শিশির দুজনে তাকালো সেদিকে। মুন একটা মিষ্টি কালারের ড্রেস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, গোলাপি ঠোঁটেও মিষ্টি হাসি মাখা। মুন রূপকথাকে ডাকছে। শিশির আর রূপকথা এগিয়ে গেল তার কাছে। কি হয়েছে মুন? এই নিব আমি। হাতের ড্রেসটা এগিয়ে দিয়ে দেখাল। রূপকথা ড্রেসটার দিকে তাকিয়ে হাসে, তারপর বলে, খুব সুন্দর চয়েস, তুমি পছন্দ করলে? মুন কোনো উত্তর দিল না। সে ইশারায় বুঝিয়ে দিল সে পছন্দ করেনি ড্রেসটা। তার পাশে দাঁড়িয়ে থাকা পুরুষটি তার প্রঞ্জনীর জন্য পছন্দ করে দিয়েছে। শিশির সানজিদের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তোর চয়েজ আছে বলতে হবে। সানজিদ তার স্যারের দিকে আট চোখে তাকায়। মনে মনে নিজেকে দুটো তিনটে গালি দিল। কেন দিল সে জানে না। হতে পারে সে ইমব্যারেস ফিল করছে, হতে পারে মুনের জন্য লুকিয়ে রাখা অনুভূতিগুলো তার হাব ভাবে প্রকাশ পাচ্ছে, সেটা সে জানে এজন্য। অনেক কিছুই হতে পারে, তবে এখন তার উত্তর খুঁজে বের করার মতো অবকাশ নেই তার হাতে। ভাবি, আপনি আমাকে একটু হেল্প করে দিবেন ড্রেসটা চেঞ্জ করতে?
মুন অনেকটা ইতস্তত করে জিজ্ঞেস করল প্রশ্নটা। রূপকথা সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে জানিয়ে দেয় সে করবে। রূপকথা শিশির আর সানজিদকে একই স্থানে অপেক্ষা করতে বলে মুনকে নিয়ে ট্রায়াল রুমে নিয়ে গেল। প্রায় ২০ মিনিট পর রূপকথা আর মুন ফিরে এলো। বেশ সাবধানে চেঞ্জ করিয়ে দিতে হয়েছে বলে একটু বেশি সময় লেগেছে। মুন এসে দাঁড়াতেই সানজিদ হা হয়ে তাকিয়ে রিল মুনের দিকে। একদম মায়াবতী লাগছে। কালারটা সুন্দর গেছে মুনের উপর। সানজিদ ড্রেসটা পছন্দ করার সময় মুন কল্পনা করার চেষ্টা করেছিল যে কোনো কুর্তিটাতে তাকে সবচেয়ে বেশি মানাবে, তবে এত সুন্দর লাগবে সেটা ভাবতে পারেনি। সানজিদকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে পাশ থেকে শিশির ধাক্কা দিল আস্তে করে। সানজিদ ঝট চোখ সরিয়ে নিল। মুন আর সানজিদ দুজনেইকে অপ্রস্তুত হয়ে উঠল। রূপকথা মিটমিট করে হেসে বলে, হয়েছে, এখানের কাজ শেষ, এখন আমরা ফিরব আমাদের আসল বিষয়ে। তাহলে যাওয়া যাক। শিশির রূপকথার সুরে সুর মেলাল। চার বেরোল দোকানটা থেকে। কাছেই একটা কফি শপ রয়েছে। চারজনে সেখানেই যাবে। গাড়িতে বসতে বসতে মুন বার দুজেক রূপকথার কাছে ফিসফিসিয়ে অনুরোধ করল যেন এই বিষয়ে তার সামনে কোনো কথা না বলতে। কিন্তু রূপকথা তো রূপকথা, সেও মহা জেদি, সরাসরি মুনের অনুরোধ নাকচ করে দিল। মুনের মনটাও এমনভাবে ভাঙ্গল রূপকথার না শুনে, যেন তার প্রিয় মানুষটা তাকে গ্রহণ করতে না করে দিয়েছে। কফি শপে এসে পৌঁছাল আধা ঘন্টার মধ্যে। তারা নামল গাড়ি থেকে। মুন প্রথমে নামতে না চাইলেও রূপকথার চোখ পাকানোতে সে শিশুদের মতো সুরসুল করে বেরিয়ে আসল গাড়ি থেকে। চুপচাপ পিছন পিছন কফি শপেও ঢুকল। একটা টেবিলে চারজনে বসল। মুন কাচুমাচু হয়ে বসেছে। সানজিদের মুখ শক্ত। রূপকথা দুজনের দিকে একবার তাকিয়ে শিশিরের চোখে চোখ রাখল। তারপর নিজের শান্ত করতে গভীর নিঃশ্বাস নিল। সোজাসুজি কথা আসছি। মুন আপনাকে পছন্দ করে ভাইয়া। রূপকথার এত সোজাসুজি কথা যেন কারোর হজম হল না। সানজিদ বিস্ফারিত চোখে রূপকথার দিকে তাকিয়ে রইল। মুন লজ্জায় মুখের উপর দুহাত তুলে আনল। শিশিরের চেহারা দেখেই বোঝা যাচ্ছে সে সবকিছু বেশ ইনজয় করছে। মুখে বাঁকা হাসি ফুটিয়ে সে সব কথা মনোযোগ দিয়ে শুনছে। এতটাও সোজাসুজি বলতে হতো না ভাবি। মুন মুখে হাত চাপা রাখা অবস্থায় মিনমিন করে বলল কথাটা। তার কথায় যেন সানজিদের গান ফিরল। তার কাশি উঠেছে গেছে। ২-৩ বার কাশতে কাশতে ধকধক করে এক গ্লাস জল গলায় ঢালল। ভাবি এসব কি বলছেন? সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে মুন আপনাকে মিথ্যা বলেছিল। সে বিয়ে করতে চাইত না, তাই মিথ্যা বাহানা দিয়ে বিয়েটা ভাঙার চেষ্টা করত। প্রত্যেকবার সেম অজুহাত দিত, তবে এবার কেসটা একটু উল্টো হয়ে গেছে। বিয়েটা ভাঙার পর মুন বুঝল সে প্রথম দেখায় আপনাকে পছন্দ করে ফেলেছে, কিন্তু বুঝতে পেরেছিল সে রাতে আর বিয়ে ভেঙেছে বিকালে, তো তখন অলরেডি অনেক দেরি হয়ে গেছে। শেষের দুটো বাক্য রূপকথা একদম সিনেম্যাটিক আন্দাজে বল। তার কথা শুনে সানজিদ আর শিশির দুজনেই জিজ্ঞাসু দৃষ্টিতে মুনের দিকে তাকাল। মুন চোখ মুখ কুঁচকে উপর নিচে মাথা নাড়িয়ে সাই জানায়। এরপর রূপকথা আস্তে আস্তে সব কথা খুলে বলতে শুরু করে। বলা শেষ হতেই সবাই সানজিদের দিকে তাকায়। মুনের হৃদযন্ত্র লাফালাফি শুরু করে দিয়েছে। এক্ষুনি বেরিয়ে আসবে ফুসফুসের মাঝ থেকে। মুন আর নিতে পারছে না। সানজিদের শীতল কঠিন মুখের চাহনি মুনের সারা শরীরকে হিম তৈরি করে দিচ্ছে। বরফের মতো জমে যাচ্ছে সে। সবাই অপেক্ষা করছে সানজিদের উত্তরের জন্য। রূপকথাও ভয় করতে শুরু করেছে। এই চারজনের মাঝে যদি সবচেয়ে বেশি কেউ নিশ্চিন্তে থাকে তাহলে সেটা শিশির। তার মুখ দেখে বোঝা যাচ্ছে সে জানে সানজিদ কি উত্তর হিসেবে বলবে। বাইরের নীল আকাশের সঙ্গে লাল সোনালি রং এসে জমা হয়ে একটি ভয়ঙ্কর সুন্দর দৃশ্য তৈরি করেছে। সবাই সবার মতো করে চেয়ে রয়েছে সেই দিকেই। মুনও তাকিয়ে আছে আকাশের পানে। পাখিরা দল বেঁধে বাড়িতে ফিরছে। তাদের কিচিরমিচির সারা এলাকাকে প্রাণ প্রদান করছে। কিন্তু এর কিছু আদৌ মুন খেয়াল করছে কিনা সন্দেহ। সে আনমনে শুধু একটা কথাই ভাবছে। আজকে কফিশপে ঘটে যাওয়া আকস্মিক ঘটনায় শেষ পর্যন্ত সব ঠিক চললেও একদম শেষ মুহূর্তে সানজিদের কিছু না বলে থমথমে মুখ নিয়ে বেরিয়ে চলে যাওয়া এখনও যেন মুন মেনে নিতে পারছে না। তার ১৯ বছরের কিশোরী মনটা আজ উথাল পাতাল হয়ে যাচ্ছে। দুমড়ে মুচড়ে উঠছে বারবার। নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করছে তার। ভালোবাসার মানুষটি দরজায় এসে দাঁড়িয়েছিল। সে নিজের হাতে তাকে সরিয়ে দিয়েছে। এখন কেন প্রেমের আশা রাখছে সে? যার মনে নিজে ভেঙেছে তার কাছ থেকে কি কখনো ভালোবাসা আশা করা যায়? না, হয়তো যায় না। নিচে কি একটা ভুল ধারণা, এবং বারংবার মুন সেই এক ভুলকে আঁকড়ে ধরে বাঁচতে চাচ্ছে সানজিদ যেন তাকে নিজের করে নেই, কিন্তু সেটা তো সম্ভব নয়।
আকাশের পানে চেয়ে থাকতে থাকতে কখন যে চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করল বুঝতেই পারল না। মুন ছাদের রেলিং ধরে মুখটা উঁচু করে চোখ বন্ধ করে অঝরে কাঁদতে লাগল। এই বিষণ্ণতার অবসান কোথায়? এই যে মিস মায়াবতী। শুনছ? চলবে। অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ২৯। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে। বাইরের নীল আকাশ সোনালি রঙের ছায়ে ভরে উঠেছে। আজকের দিনটাই যেন কিছু ছিল। সব অনুভূতি একবারে অনুভব করতে পেরেছে শিশির আর রূপকথা। তবে এতগুলো অনুভূতির মধ্যে ভালোগুলোকে যত্ন করে মনের কুঠুরিতে তুলে রেখেছে শিশির আর রূপকথা। হারিয়ে ফেলার দুশ্চিন্তাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছে দুজন। এখন নিশ্চিত মনে একে অপরের ভালোবাসা আদরে বিভোর হয়ে রয়েছে দুজনের মন, শরীর দুটোই। কেউ কাউকে ছাড়তে চাচ্ছে না। যেন কত পথ অতিক্রম করে একে অপরের কাছে ছুটে এসেছে তারা। তৃষ্ণার্ত ঠোঁটের চুম্বনে মিশে আছে দুজন। অনেকক্ষণ দীর্ঘ সময় গা চুম্বন কাটিয়ে অবশেষে দুজন দুজনের চোখের দিকে তাকাল। রূপকথার ফর্সা গাল দুটো লাল হয়ে উঠেছে। শিশির সেই গালে তর্জনী আর মধ্যমা ছুঁয়ে দিতে রূপকথার সারা গায়ে কাটা দিয়ে উঠল। রূপকথা ঝটপট পাশের কাছে গুটিয়ে থাকা চাদরটি গায়ের উপর টেনে এনে তাতে মুখ লুকাল। শিশির সবটা দেখে ঠোঁট কামড়ে ধরল। চাদরের মধ্যে লুকায়িত অবস্থায় শিশির রূপকথাকে জড়িয়ে ধরল শক্ত করে। আমার ডার্লিং লজ্জা পাচ্ছে বুঝি? হাসকি স্বরে কৌতূহলী মিশিয়ে প্রশ্নটা করল শিশির। রূপকথা চাদরের মধ্যে থেকেই শিশিরকে জড়িয়ে ধরল। মুখটা কিঞ্চিত বের করে আনল, তারপর মৃদু মাথা নাড়াল। তাকে এই মুহূর্তে বিড়ালের ছানাদের মতো লাগছে শিশিরের কাছে। শিশির রূপকথার মুখের উপর থেকে চাদরটা সরিয়ে দিল। রূপকথার সিল্কি চুলে বিলি করে দিতে দিতে বল, রূপকথা। রূপকথার কান সজাগ হয়ে উঠল। আদুরে ভাবটা সরে গেল চোখ থেকে। শিশির তাকে সচরাচর নাম ধরে ডাকে না, সবার সামনেও না। হঠাৎ ভারী কণ্ঠে এমনভাবে ডাকতেই রূপকথার মন ভারী হয়ে উঠল। রূপকথা শিশিরের ডাকে সাড়া দিয়ে চোখের দিকে তাকাল। কেমন শান্ত স্থির দৃষ্টি। রূপকথার অস্বস্তি লাগছে। সে শিশিরের উলঙ্গ শরীরের সঙ্গে যথাসম্ভব মিশে যেতে চাইল। শিশির তখনও তার মাথায় হাত বুলিয়ে চলছে। রূপকথা শিশিরের পিঠে নখ বসিয়ে দিল আনমনে। কিছু বলছে না কেন? কিছু বলেন। তোমার মধ্যমা আঙ্গুলে ওই রিং কিসের? রূপকথা থমকে গেল। কিছুক্ষণের জন্য বোধশক্তি হারিয়ে ফেলল বুঝি। রূপকথা চুপ করে রইল। সে কি উত্তর দিবে বুঝতে পারছে না। আজকের সকালে সাদাফ তার আঙ্গুলে আংটিটা পরিয়ে দিয়েছে। কিভাবে বলবে সে এই সব কথা? কেমন ভাবে নিবে শিশির? একটা অজানা ভয় এসে জড়ো হল তার মনে। সে ভয়ে তার সারা শরীরকে ঠান্ডা শীতল করে তুলছে। শিশির হয়তো রূপকথার শরীরের শীতলতা বুঝতে পারল। সে রূপকথাকে নিজের দুই বাহুতে আবদ্ধ করে ফেল। তারপর তার স্বভাবসুলভ কণ্ঠে বল, আমার দিকে তাকাও রূপকথা। এবারের ডাকে একটা অন্যরকম আস্থা ছিল, নির্ভরতার ছোঁয়া ছিল। রূপকথা কিছুটা সময় নিয়ে তাকাল শিশিরের পানে। শিশির রূপকথার বাম হাতের সঙ্গে নিজের ডান হাতের মুঠো বন্দি করে তাতে গাঁত করে চুমু খেল। রূপকথা ঠোঁট কামড়ে কেমন কাচুমাচু হয়ে তাকিয়ে রিল শিশিরের দিকে। অদ্ভুত ব্যক্তিত্ব ধারণ করে লোকটি। এক মুহূর্তের মধ্যে নিজের জন্য সামনের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়, আবার পর মুহূর্তেই নিজের ভালোবাসায় ভুলিয়ে দেয় সবকিছু। বলতে না চাইলে জোর করব না। না। না বলার মতো কিছু নাই। রূপকথা দ্রুত বল। শিশির মুচকি হেসে রূপকথার চুলের ফাঁকে হাত ধুয়ে দিল। রূপকথা বুঝল না এর মানে। সে ছোট করে ঢোক গিলে বল, আসলে আমার এক ফ্রেন্ড সাদাফ এই গিফটটা আমাদের বিয়ের উপলক্ষে দিয়েছে। বিয়ের উপলক্ষে নাকি প্রপোজ করার উপলক্ষে? স্বাভাবিকভাবে বলল শিশির। তবে রূপকথা চমকাল না। সে এমনই কিছু আশা করে রেখেছিল। রূপকথা দ্রুত মাথা নাড়িয়ে বলে, না না, ও সত্যি বিয়ের উপর লক্ষ্যে এইটা গিফট করছে। ছেলেদের একটা বৈশিষ্ট্য বলি শোনা, মাথায় রেখো, আমরা মনে এক মুখে অন্য এক। রূপকথা কিছু বুঝে উঠতে পারল না। আবারও শিশিরের প্রতি থেকে সেই ভয়ঙ্কর আতঙ্ক খুঁজে পেল রূপকথা। সে কোনো উত্তর দিল না, শুধু একটা কথা জিজ্ঞেস করল, তাহলে কি আংটিটা খুলে ফেলব? মোটেও না সোনা। আমি আমার স্ত্রীকে বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। তুমি আংটিটাকে যত্ন করে রাখো। ভালোবেসে দেওয়া উপহার। রূপকথা শিশিরের চোখে চোখ রাখল এতক্ষণ পরে। মাঝে মাঝে সে চিন্তা করে, হয়তো তার স্বামীর মাঝে দুটো আত্মা বসবাস করে। কখন কোনো আত্মা কথা বলে উঠে বোঝা দেয়। রূপকথা ফ্রেশ হয়ে বের হল ওয়াশরুম থেকে। তার চুল দিয়ে জল গড়িয়ে জামার পিছনটা ভিজিয়ে তুলছে।
হাতের টাওয়াল দিয়ে মাথাটা ভালো করে মুছে নিচ্ছে সে। রুমে প্রবেশ মাত্র রূপকথার চোখ খাটের দিকে চলে গেল। শিশির উপুড় হয়ে শুয়ে আছে, হাতটা মুখের সামনে, চোখ বন্ধ। রূপকথা আনমনে তার বাম হাতের মধ্যমা আঙ্গুলে পরিহিত আংটির দিকে চাইল। পাশের আঙ্গুলেই শিশিরের পরিয়ে দেওয়া ডায়মন্ডের রিং। সাদাফের রিংটাকে খুলে ছুঁড়ে ফেলতে ইচ্ছে করছিল রূপকথার, কিন্তু সেটা করল না। কথা দিয়েছে সে সাদাফকে, আর শিশিরও বিষয়টি বুঝতে পেরেছে। রূপকথা এক মুহূর্তের জন্য শিশিরের চোখে নিজের জন্য অবিশ্বাসের ছিটেফোঁটাও দেখতে পারেনি। যা করেছে বা যেসব কথা সে বলেছে সবই তার জেলাসির জন্য। স্বাভাবিক বিষয়ে রূপকথাও যদি শিশির জায়গায় থাকত তাহলেও এমনটাই করত, হয়তো এর থেকেও খারাপ কিছু ভাবত। রূপকথা ছোট করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে ধীর পায়ে টাওয়াল হাতে এগিয়ে গেল শিশিরের দিকে। শিশিরের পাশে বসে একটু ইতস্তত করে সে শিশিরের চুলে হাত রাখল। রূপকথার হাতের ছোঁয়া পেতেই শিশির চোখ বন্ধ করেই উল্টো হাতে রূপকথার কোমর জড়িয়ে নিজের বুকে টেনে নিল। তখনও তার চোখ বন্ধ। হঠাৎ আচমকা টানে রূপকথা হকচকিয়ে উঠে। শিশির বিস্ফারিত চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগেই শিশির ঘুম জড়ানো ভারী কণ্ঠে বলে, আই লাভ ইউর হেয়ার স্মেল। এই গন্ধটা আমাকে অন্য কোথাও নিয়ে যায়, বলে রূপকথার ভেজা চুলে নাক ঢুকিয়ে দিল। অন্যদিকে শিশিরের হাত রূপকথার সারা শরীরে ছুঁয়ে চলছে। রূপকথা শক্ত হয়ে শুইয়ে রইল। তার স্বামীর কখন কি করে সেটা বুঝার ক্ষমতা উপরওয়ালা তাকে দিতে ভুলে গেছেন। রূপকথা নিজের চঞ্চল মনকে শান্ত করে শিশিরের দিকে তাকাল। শান্ত, কোমল স্নিগ্ধ মুখটা চোখের সামনে আসলেই রূপকথার হৃদস্পন্দন বেড়ে উঠে। এ জগতে কি এমন কোনো নারী আছে যে এমন একজন পুরুষের প্রেম পেয়ে তা ছাড়তে চাইবে? রূপকথা বিশ্বাস করতে কষ্ট হয়। সে মনে মনে সেই নারীকে অভাগা বলেই আখ্যায়িত করল, যে নারী এমন ব্যক্তিবান পুরুষকে ছেড়ে চলে গেছে। একটা কথা জিজ্ঞেস করব? হুম। করো, চোখ বন্ধ রেখেই জবাব দিল শিশির। আপনি কি আমার উপর রাগ করেছেন আংটিটার জন্য? রূপকথা চাপা স্বরে জিজ্ঞাসা করল। তোমার কি মনে হয় সোনা? শিশির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। রূপকথার চোখে সেই হাসি সব সময় মর্মান্তিক লাগে। রূপকথা চুপসে গেল। ফুলে উঠা ঠোঁটটা উল্টিয়ে মিনমিন স্বরে বলে, আমার তো মনে হচ্ছে আপনি রাগ করেছেন। তাহলে তাই? রাগ করেছি। ঠোঁটের কোণে বাঁকা হাসিটা বজায় রেখেই বলল শিশির। রূপকথার ঠোঁট আরও উল্টিয়ে বলল, রাগ ভাঙ্গাতে হলে কি করতে হবে? বেশি কিছু করতে হবে না। শুধু আজকের রাতেও আমার অভদ্রতামি সহ্য করে নিতে হবে। শিশির কথা শেষ করতেই চোখ খুলে রূপকথার দিকে তাকাল। রূপকথার চুপসে থাকা মুখটা আবারও ফুলে উঠেছে। গাল দুটোতে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। রূপকথা লজ্জায় মুখটা নিচু করে নেয়। শিশির ঠোঁট কামড়ে রূপকথার চিবুক ধরে মুখটা উঁচু করে চোখে চোখ রেখে হাসকি স্বরে বলে, এই শর্তে রাজি রাখলেই শুধুমাত্র আমার রাগ কমবে, তার আগে নেই। হু। রূপকথা কোনো উত্তর দেয় না। উত্তর দেওয়ার মতো কোনো ভাষা সে খুঁজে পেল না। সে শুধু ফিসফিস করে বলল, আপনার এনার্জি বলিহারি, কখনোই কমে না। মানুষ তো আপনি। আমিও সেটা ভাবি মাঝে মধ্যে, বলে রূপকথার ঠোঁটের সঙ্গে ঠোঁট মিশিয়ে দিল শিশির। রূপকথার শরীর থেকে ভেসে আসা সুবাসটা শিশিরের হৃৎপিণ্ডটাকে ছটপট করিয়ে ছাড়ছে। তাকে বারংবার কাছে টানছে, বেশি আরও বেশি। মন চোখ খুলে নিচের দিকে তাকাল। গলার স্বর শুনেই সে চিনতে পেরেছিল কণ্ঠস্বরের মালিক, তবে চোখ বন্ধরত অবস্থায় সেই ধারণাটা বিশ্বাস করা একটু কষ্টকর হয়ে পড়ছিল মনের জন্য। তাই চোখ খুলে নিচে তাকিয়েছে সে। কিন্তু এখন যে চোখকেও বিশ্বাস করতে চাচ্ছে না তার মন মস্তিষ্ক। ভুল দেখছে সে। আর কতক্ষণ নিচে দাঁড় করিয়ে রাখবেন ম্যাডাম? নিচে সানজিদ ফুলের তোড়া হাতে দাঁড়িয়ে আছে। মুখে তার স্নিগ্ধ হাসি। মন নড়েচড়ে উঠল। সে চোখ ডলে আবার নিচে তাকাল। না, সত্যি সত্যি সানজিদ দাঁড়িয়ে আছে। মুন এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। নিচে এসে সানজিদের মুখোমুখি দাঁড়ালো হাঁপাতে হাঁপাতে। সানজিদ এগিয়ে এসেছে তার দিকে। আর ইউ ওকে মুন? আমি ঠিক আছি, কিন্তু আপনি? মুনের চোখে বিস্ময় ফুটে উঠেছে। তোমাকে নিয়ে যেতে এসেছি। মানে? কফিসপে সব কিছু জানার পর একটু রাগ হয়েছিল, কিন্তু পরে বুঝি তুমি সত্যি ভালোবাসো আমায়। কিন্তু তাই বলে কি খালি হাতে তোমাকে চাইব? সানজিদ খানের লেভেল এত লো নয়। তাই কোনো কিছু না বলে বেরিয়ে গিয়েছিলাম। অবশ্য ভাবি আর স্যারকে আমি পরে সবটাই ফোনে বলে দিয়েছিলাম। মুন চুপ করে শুনছিল, আর তার চোখের বিস্মিত চাহনি আরও প্রকট হচ্ছিল। লোকটা তাহলে সত্যি তাকে নিতে এসেছে। তবুও মুনের বিশ্বাস হতে চাইল না। সে চেয়ে থেকে আমতা আমতা করে বলতে লাগল, সত্যি বলছেন আপনি?
মজা করতেছেন না তো? আধা ঘন্টা ধরে নিচে দাঁড়িয়ে আছি তোমার সাথে মজা করব বলে। খেয়ে কাজ নেই তাই তো? শাশুড়ি মায়ের কাছে যেতে দাও, তার মেয়ের জন্য পাত্র এসেছে হাত চাইতে। তুমি বড্ড সময় নষ্ট করো, বলে মুনের পাশ কাটিয়ে উপরে চলে গেল। মুন তখনও হা হয়ে দাঁড়িয়ে রিল সানজিদের দিকে। চলবে? অজান্তে ভালোবেসেছি তোকে। লেখিকা রুদ্রিকা বেদী। পর্ব ৩০। তাহলে সেদিন বিয়ের জন্য না বলে চলে গেলে কেন বাবা? মুনের মা হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। তার হাতের চায়ের কাপ কিছু মুহূর্তের জন্য কেঁপে উঠেছিল। সানজিদ তার মুখোমুখি একটা চেয়ারে বসে আছে। তার মুখে সূক্ষ্ম হাসি। অন্যদিকে মুন প্রবেশদ্বার লাগিয়ে তার সাথে সেটে দাঁড়িয়ে আছে। ঘরে এসি চালানোর পরও সে ঘামছে। বারংবার ঢোক গিলছে। বুকের ভিতরে কেমন যেন করছে। একটা ভয়, যদি মা রাজি না হয় বিয়ের জন্য। আসলে আপনার মেয়ের সাথে আমার কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যা এখন ক্লিয়ার হয়ে গেছে। সানজিদ তার হবু শাশুড়ি মায়ের তৈরি কফিতে চুমুক দিল। মুনের মা থমথমে মুখ নিয়ে মেঝের দিকে চেয়ে আছে। তিনি গভীর চিন্তায় মগ্ন। তিনি আজ সন্ধ্যায় যখন সানজিদকে ফুলের তোড়া নিয়ে বাড়িতে প্রবেশ করতে দেখেছিল, তখন বেশ অবাক হয়েছিল। স্বাভাবিক। এখন তিনি কিছুটা হলেও ধাতস্থ হতে পেরেছে। আমার মেয়েকে তোমার মতো যোগ্য ছেলের হাতে তুলে দিতে কোনো সমস্যা নেই, তবে আমার মেয়ের কাছে জিজ্ঞেস করব। সে যদি হ্যাঁ বলে তাহলে আমার কোনো আপত্তি নেই। মুনের মা ভীষণ রকমের অমায়িক মানুষ। তিনি মুখে প্রাণবন্ত হাসি ফুটিয়ে সানজিদকে বলল। সানজিদ মাথা নাড়িয়ে সাই ও জানাল। মুনের মা মুনের দিকে তাকিয়ে ইশারায় কাছে ডাকলেন। মুন ধীর পায়ে এগিয়ে এসে মায়ের পাশে বসল। মুনের মা মেয়ের হাত ধরে জিজ্ঞেস করলেন, মা আমার বিয়েটা করবি তো? মুন আর চোখে একবার মায়ের দিকে এবং একবার সামনে সানজিদের দিকে তাকিয়ে ডানে বামে মাথা নাড়াল। মেয়ের সম্মতি পেতেই মা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ বাবা, বিয়ের জন্য মেয়ে আমার রাজি। সানজিদ ঠোঁট কামড়ে মুনের দিকে চেয়ে রইল। মুনের ভীষণ লজ্জা লাগছে। সে মাথা তুলে সামনের ব্যক্তিটির দিকে এক মুহূর্তের জন্য তাকাতে পারল না। মুনের মা পাশ থেকে গেলেন রান্নাঘরে। মায়ের চলে যেতেই সানজিদ গাত কণ্ঠে বলে উঠল, কংগ্রাচুলেশন মিসেস খান। আশা করি তোমার আমার পথ সুন্দর হবে। মুন চোখ তুলে চাইল। দুজনের দিকে চেয়ে রইল। গাত দৃষ্টি। দুজনের মুখে তৃপ্তির হাসি। মুন প্রতি উত্তরে লাজুক ভঙ্গিতে বলে, আপনাকেও কংগ্রাচুলেশন মিস্টার খান, আমার বর হওয়ার জন্য। শিশির ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট ধরিয়েছে। আজকের আবহাওয়া সত্যি অসাধারণ। ঠান্ডা বাতাস পুরো পরিবেশকে শীতল করে তুলছে। দূরে দাঁড়িয়ে থাকা গাছের ডালপালা হালকা হালকা দুলছে। হঠাৎ পিছন থেকে স্লাইডিং ডোরটা খোলার শব্দ কানে ভেসে আসল শিশিরের কানে। শিশির ধোয়া ছেড়ে পিছনে ফিরে দাঁড়াল। রূপকথা কথা ঘুম ঘুম চোখে দাঁড়িয়ে আছে দরজার সামনে। পরনে তার শিশিরের শার্ট। চুলগুলো এলোমেলো হয়ে রয়েছে। দূর থেকে রূপকথার গলায় কামড়ের দাগগুলো স্পষ্ট ভেসে উঠছে। শিশির সেই দিকে চেয়ে মুচকি হাসে, তারপর হাত বাড়িয়ে দেয় রূপকথার দিকে। রূপকথা শিশিরের হাত ধরে বাচ্চাদের মতো করে ছোট ছোট পা ফেলে এগিয়ে আসে। শিশিরের কাছে এসে লেপ্টে যায় শিশিরের উলঙ্গ বুকের মাঝে। শিশির হাতের সিগারেটটা নিভিজে নিচে ফেলে দিল, তারপর রূপকথার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, উঠে আসলে কেন? ঘুম ভেঙে গেছে তাই এসে। রূপকথা আধো আধো ভাবে কথা বলতে বলতে থেমে গেল। শিশির রূপকথার মুখের দিকে চাইতে হেসে ফেলল। ঘুমিয়ে পড়েছে। বেচারির জন্য মায়া হল এক মুহূর্তের জন্য। আজকে সারাদিন রূপকথার উপর দিয়ে ধকল গেছে, তার উপরে তাকে সামলিয়েছে পুরো সন্ধ্যা থেকে রাত অবধি। ক্লান্ত হয়ে পড়া স্বাভাবিক। শিশির কোলে তুলে নিল। রূপকথাকে কোলে নিতেই শিশির বুঝল, আসলেই রূপকথার ওজন অনেক কম। বাতাসে ফু দিলে উড়ে যাবে এমন। উচ্চতা হিসেবে ওজন আরও অনেক বেশি বাড়াতে হবে রূপকথার। শিশির ঘরে নিয়ে এসে খাটের উপর শুইয়ে দিল রূপকথাকে। ভারী গাদ ঘুমে তলিয়ে গেছে রূপকথা। শিশির কিছুক্ষণ তার মুখের পানে চেয়ে থেকে কপালে আলতো করে চুমু খেল, তারপর নিজেও শুইয়ে পড়ল রূপকথার পাশে। পাশে শুতেই রূপকথা তাকে একদম বাচ্চাদের মতো জড়িয়ে নিল। শিশিরও তার রূপকথাকে জড়িয়ে তার কপালে পুনরায় আদর করে একটা দীর্ঘশ্বাস শ্বাস ছেড়ে চোখ বুজল। আজ শুক্রবার, ছুটির দিন। তাই রূপকথা শিশির দুজনেই বাড়িতে। তারা এখন বিছানায় ঘুমোচ্ছে। এতক্ষণে রূপকথা উঠে যায় শুক্রবার হলেও, কিন্তু আজ তার ঘুম ভাঙছে না। রাতে দেরি করে ঘুম ফল। তাদের এমন কেউ নেই যে দেরি করে ঘুম থেকে উঠার কারণে রূপকথাকে শাসন করবে। তার শাশুড়ি মা অমন প্রকৃতির মানুষই নন। শিশির পিট পিট করে চোখ মেলে তাকাল।
ঘুম ভাঙ্গতেই নিজেকে হালকা ধাতস্থ হতে সময় দিল। কিছু সময়ের পর স্বাভাবিক হয়ে ঘুমন্ত রূপকথার দিকে তাকাল। রূপকথার চুলের ঘ্রাণ নাকে আসতেই তার মন আবার কোথাও হারিয়ে যেতে চাইল। শিশির তার বাম হাত দিয়ে রূপকথার চুলে বিলি কেটে দিতে লাগল। রূপকথাকে দেখলে এখন এটা অভ্যাসে পরিণত হয়েছে, তার মাথায় হাত রাখতে হবে। রূপকথাও সেটা খুব পছন্দ করে। শিশিরের দুটো লাভ ল্যাঙ্গুয়েজের মধ্যে মাথায় হাত বুলিয়ে দেওয়া আর আরেকটি হল ফিজিক্সের চার্ট। শিশির রূপকথার কোমর শক্ত করে জড়িয়ে চুলের মেয়েরি শ্যাম্পু করা সুবাসে নাক ডুবিয়ে দিল। এই গন্ধটা তার শরীরে একটা তরঙ্গ খেলে দেয়। গুড মর্নিং। রূপকথা কখন জেগে গেছে টের পায়নি শিশির। রূপকথার মুখে তাকিয়ে মুখের উপর চলে আসা চুলগুলো কানের কাছে গুজে দিয়ে কপালে দীর্ঘঘন চুম্বন এঁকে বল, গুড মর্নিং সোনা। ঘুম ভালো হয়েছে? অনেকক্ষণ অপেক্ষা করেও এর কোনো উত্তর পেল না শিশির, অর্থাৎ তার বুঝের ঘুম অতটা ভালো হয়নি। শিশির জোর করে হেসে রূপকথার গলার কাছে হাত বুলিয়ে দিতে দিতে বলে, ইউ লুক সো বিউটিফুল। ইউ নো। সকাল সকাল মজা করা শুরু করবেন না। আমার দীর্ঘ বিশ্বাস আমাকে ভূতনির মতো লাগছে। এই অবস্থায় নিজেকে নিজে দেখলে অজ্ঞান্ত হব, এর কোনো ভুল নেই। এতক্ষণে রূপকথার ঘুমের রেশ সম্পূর্ণ কেটে গেছে বললেই চলে। সে সোজাসুজি শিশিরের চোখে চোখ রেখে বলল কথাটা। রূপকথার কথা শুনে শিশির মুচকি হেসে বলে, মানুষ হও, পরী হও বা ভূতনি হও, সবই দিন শেষে আমার। তুমি আমার কাছ থেকে বিলং করো রূপকথা। ইউ বিলং টু মি। রূপকথা কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে রিল তার স্বামীর দিকে। কথাগুলো বলতে বলতে শিশিরের গলা ভারী হয়ে এসেছিল। শেষের দিকের বাক্যগুলোতে কিছু ছিল যা রূপকথার সারা শরীরের লোম খাড়া করে দিল। শিশিরের এই দাবি শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও। রূপকথার ভিতরের সত্তার সারাটুকু জুড়ে এই গম্ভীর প্রকৃতির মানুষের বসবাস। এই কথা রূপকথা ভালো করে জানত। আজ শিশির তা আবার প্রমাণ করে দিল। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুজনে একসঙ্গে নিচে আসল। লিভিং রুমে আসতে শিশির আর রূপকথা দেখল বাড়ির কাজ লোকরা প্রায় ছুটাছুটি লাগিয়ে দিয়েছে। তারা একবার এখান থেকে ওখানে করছে। আর অন্যদিকে শারমিন আহসান মুখে হাত দিয়ে চিন্তিত ভঙ্গিতে বসে আছে। শিশির আর রূপকথা যে তার সামনে দাঁড়িয়ে আছে তাতে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। দুজনকে দেখেছে কি না সন্দেহ। শিশির আর রূপকথা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে এগিয়ে গেল শারমিন আহসানের কাছে। দুজন দুই পাশে বসল। রূপকথা শাশুড়িমাকে চিন্তিত দেখে নিজেও চিন্তায় পড়ে গেল। ভয়ার্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে মা? হ্যাঁ কি হয়েছে? শিশির তালে তাল মিলিয়ে জিজ্ঞেস করল। শারমিন আহসান দুজনের দিকে ধীরে ধীরে চোখ বুলিয়ে আবারও একই ভঙ্গিতে বসে আস্তে করে বল, তোদের খালামণি আসছে আজ। খালামণি? শিশির চেঁচিয়ে উঠে দাঁড়াল। রূপকথা বুঝল না এমন প্রতিক্রিয়া হওয়ার কারণ। হ্যাঁ তোর খালামণি। কিন্তু কেন মা? আমি করে বলবো। আসতে চেয়েছে না তো করতে পারি না। হ্যাঁ আসতে বারণ করতে পারো না, কিন্তু অন্যের সংসারে নাক ঢুকানো বন্ধ করতে বলতে তো পারো। শারমিন আহসান ছেলের কথা শুনে করুণ দৃষ্টিতে তাকাল। সে পারে না। তার ছোট বোন তার কথা শোনে না। শিশির চোয়াল শক্ত করে পর পর দুটো গালি আওড়ে বলে, ছুটির বাস চলবে।